যেহেতু সে স্পেশাল ফোর্স ইউনিটের দায়িত্বে, সেক্ষেত্রে অন্য অফিসারদের তুলনায় তাদের বেশ শৃঙ্খলা আর কঠিন নিয়মে থাকতে হয়। ভোর 5টায় উঠে প্রাতঃকালের ব্যক্তিগত কাজ শেষ করে শেপ টেপ করে ওয়ার্কআউটের জন্য প্রস্তুতি নিতে হয়। প্রতিদিন 5-10 কিলোমিটার দৌড়, ক্যালিস্থেনিক্স, পুশ আপ, সিট আপ, পুল আপ, ভারোত্তোলন ইত্যাদির পর ঘন্টা সময় লাগিয়ে নিজেদের মাঝে অস্ত্র চালানোর অনুশীলন করে, যেমন স্নাইপিং, ক্লোজ কমব্যাট, শুটিং, সিকিউবি ট্রেনিং ইত্যাদি। তারপরই ব্রেকফাস্টের সময় আসে। খুব কড়াকড়ি নিয়মে আবদ্ধ থেকেও আজ ঘুম থেকে উঠতে 8টা বাজিয়ে ফেলেছে। ফ্রেশ হয়ে এসে বিছানায় তাকিয়ে দেখতে পায় মায়েরা এখনো ঘুমে বিভোর কাদা। ভিজে চুল টাওয়াল দিয়ে মুছতে মুছতে একদম বিছানার কাছে যায়। তার কি ভাগ্য, অন্যান্য দম্পতিদের মাঝে বিয়ের পর বউ ভিজে চুল এলে তার পানি দিয়ে স্বামীর ঘুম ভাঙ্গায়। আর এদিকে তার কপালে এমন একটা মাথা মোটা দিয়েছেন আল্লাহ যে এখনো গাধার মতো ঘুমিয়ে যাচ্ছে। নিঃশ্বাস ছেড়ে খানিক ঝুঁকে গেল ইহাম। মায়রার গালে মৃদু চাপ দিতেই ঠোঁট জোড়া আলগা হয়ে গোল হলো। ওই শুকনো লাল ঠোঁট মুহূর্তে গাঢ়ভাবে আবিষ্ট করে নিল তাকে। নিজের অদম্য স্পৃহাকে দমিয়ে না রেখে বরং সায় জানিয়ে টুক করেই সেই গোল গোল ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ঠান্ডা হাতের স্পর্শে পাতলা হয়ে আসা ঘুমটা এবার শীতল ঠোঁটের নিগড়ানো অনুভূতিতে কেটে গেল পুরোটা। চোখ খুলে বুঝল এই মাত্র লোকটা তার ঠোঁটে চুমু দিয়ে আবার কেমন নির্লজ্জের মতো তাকিয়ে আছে। ধরফর করে মায়েরা উঠতে চাইতে গিয়েও পারল না। ইহাম একইভাবে তার দুই পাশে হাত ঠেকিয়ে ঝুঁকে আছে তার উপর। লোকটা কেমন ঘোর লাগা ফিসফিস কণ্ঠে বলল, কত সৌভাগ্য নিয়ে এসেছো দেখেছ? কোথায় তোমার আমার জায়গায় থাকার কথা ছিল? উল্টো গাধার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছ। কিভাবে উঠবো সরুন আমার থেকে। আমি কি তোমাকে ঝাপটে ধরে রেখেছি যে উঠতে পারছো না? এমনিতেই কাল রাতের ঘটনায় মায়রার ভীষণ লজ্জা করছে মানুষটার সামনাসামনি হতে, তার উপর সে এমন করে চিপকে আছে দেখো। মায়রা মুখ ঘুরিয়ে নিল। তা দেখে ইহাম এক হাত দিয়ে আবারও আলতো করে চেপে ধরল মায়রার গাল। নিজের দিকে ফিরিয়ে মৃদু আওয়াজে বলে, রাতে না খুব সোহাগী হয়ে গিয়েছিলে, তবে এখন মুখ ফিরিয়ে নেওয়া কেন? সারাক্ষণ জ্বালানোর পায়তারা করো নাকি? কপাল জড়িয়ে এলো মায়রার। সে ইহামকে সরিয়ে নিজেও উঠে বসল। ব্যথায় শরীর জর্জরিত। বিছানা থেকে গাটা নামতেই চাইছে না। মুখে আবারও ঘুমের রেশটা ফুটে উঠল। তাকে ঝিমুতে দেখে ইহাম ভিজে টাওয়ালটা ছুঁড়ে দিল। কম বয়সী মেয়েদের বিয়ের করার এই একটা সমস্যা। সবকিছু বলে বলে হাতে কলমে ধরিয়ে দিয়ে শিখিয়ে দিতে হয়। কেন বাপ, তোমরা কি একান্ত প্রয়োজনীয় বিষয়গুলি বুঝে নিতে পারো না? সব কিছু গিলিয়ে দিতে হবে কেন? সব সময় খালি ছোট কম বয়সী করবেন না তো? বিরক্ত লাগে। আয়নার সামনে গিয়ে ভিজে চুল ঠিক করতে করতেই প্রশ্ন করল ইহাম, তুমি বলতে চাইছো বেশ বড় হয়ে গিয়েছো তুমি? অবশ্য হবে নাই বা কেন, কাল রাতের সম্পূর্ণ দায়টা তো তোমারই ছিল, তাই না? রাগে লজ্জায় জ্বলে উঠল মায়েরা। এই লোকটা কি ঠিকঠাকভাবে কথা বলতে পারে না? এতটা সোজা সহজভাবে কেন সবসময় বলতে হবে কথা সরাসরি? এই মানুষটা কি একটুও তার রিয়েকশনের কথাটা চিন্তা করে কথা বলতে পারে না? যখনই যা বলবে একদম সোজাসুজি। ফুঁসে উঠে মায়েরা বলল, আপনি একটা অসভ্য লোক, একটা জাতা খচ্চর মানুষ। আবারও এগিয়ে এলো ইহাম। তার আশা কপাল কুঁচকে দিয়েছে মায়েরার। ইহাম শান্ত ধীর কণ্ঠে বলল, অসভ্য বলছো কোন এঙ্গেল থেকে মায়েরা? ভুলে যেও না কাল রাতে কিন্তু আমাকে তুমি নিজেই নিজের দিকে উস্কে দিয়েছ। এখন আবার অসভ্য বললে তা আমি মেনে নিব না কিন্তু। রাগে মায়েরা দাঁত কটমট করে নিল। কি বলবে তা খুঁজার চেষ্টাও করল না। রাতের বিষয় নিয়ে এমনিতেই ইতস্তত বোধ করছে সে। তার উপর এই লোকের এমন সোজাসুজি কথার ধরন তাকে যেন পিষে দিচ্ছে। মায়েরার চোখ মুখ বিরক্তি ভাব দেখে ঠোঁট টিপে হাসল। এখন যেমন গোসলের সময় পার হচ্ছে। তীক্ষ্ণ করে চাইল ইহাম। আরেক পা এগিয়ে দিল, সেটাও কি আমাকে বলতে হবে? এটা বুঝি জানো না পিচ্ছি মেয়ে? জানি, বলে চেঁচিয়ে উঠল মায়েরা। টাওয়ালটা বিছানায় ছুঁড়ে, সারাক্ষণ শুধু বেফাস তোত্তারা বেকা কথা। ঢ্যাঁড়সের হাড্ডি। কি বিড়বিড় করছো তুমি? আপনার মাথা। জায়গা দিন, সরুন এখান থেকে। মায়েরা নড়তে গিয়ে অস্ফুট স্বরে ব্যথাতুর শব্দ করতে ইহাম ঠোঁট টিপে হেসে উঠল। পরক্ষণে মুখ বাড়িয়ে দিয়ে ফিসফিস আওয়াজ তুলল, চিন্তা করো না মেয়ে, এটা স্বাভাবিক। ছোট কি না? আমার কিন্তু এতে দোষ নেই। তুমিই বলেছ আমার দূরত্ব তোমায় কষ্ট দেয়। রাগে প্রতিহিংসায় আগুন চোখে তাকালেও লজ্জায় মায়েরার গাল লাল হয়ে গেল। নীরবেই বুঝি লম্বা লম্বা শ্বাস টেনে নিজের রাগ প্রকাশ করছে। তার মুখশ্রী দেখে ইহাম ঠোঁট কামড়ে হাসল। আওয়াজ আরো ক্ষীণ করে বলল, তা মাথা মোটা মেয়ে, আমাকে যে সেদিন কাপুরুষ বলেছিলে এখনো সেই ধারণা মনের কোথাও কি উকি দেয়? এবার আর সহ্য করতে পারে না মায়েরা। প্রচণ্ড ক্ষোভে হিসহিস করতে করতে ইহামের বুক বরাবর ধাক্কা দিয়ে সরিয়ে দিল তাকে। তীক্ষ্ণ গরম চোখের ভাষায় ইহামকে শাসিয়ে বলল, আপনি একটা অসভ্য খাডাস লোক। আপনার মুখ দিয়ে সবসময় তিক্ত বেফাস কথা বের হয়।
যা একদম শরীর জ্বালিয়ে দেয়। আপনার মুখে দয়া করে টেপক্স লাগিয়ে রাখবেন। মায়েরা মুখ ভঙ্গি অসন্তোষ রেখে বিছানা ছাড়ল। শরীরের ব্যথার কথা ভুলে গিয়েছে লোকটার কথায়। তবুও গতর সূক্ষ্মভাবে অনুভব করে তা। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি বাহির থেকে পেইন কিলার নিয়ে আসছি। তবুও প্লিজ ঘরের বাহিরে গিয়ে ন্যাকামি করে সবার সামনে আর ইজ্জতের দফারফা করো না। চিন্তা করতে হবে না, ইটস নর্মাল। রাগান্বিত হয়ে মায়েরা এক পলক তাকিয়েছে শুধু। হনহন করে ছুটতে গিয়েও পীড়ার পিছুটানে ধীর পায়ে কদম বাড়ালো। তখন পিছন থেকে ইহাম অমলিন কণ্ঠে বলল, এক রাতের ডোজেই কি জ্বর বাঁধিয়ে শরীর কাহিল করে ফেলেছ মায়েরা? দূর, অসহ্যকর, বলে চেঁচিয়ে মায়েরা হাতে থাকা ভিজে টাওয়ালটা ছুঁড়ে দিল ইহামের দিকে। অতঃপর সকল বিষ ব্যথা পায় মারিয়ে এক প্রকার ছুটে সোজা ওয়াশরুমে গেল। ইহাম তখনও ঠায় দাঁড়িয়ে ঠোঁট চেপে হাসতে লাগল। সকালের নাস্তা সেরে ইহাম নিজ হাতেই মায়েরাকে পেইন কিলার খাইয়ে দিয়েছে। মায়েরাও কোনো প্রকার তর্ক কিংবা অবাধ্যতা না দেখিয়ে খেয়ে নিয়েছে। ঔষধ খাইয়ে দিয়ে ইহাম কেবল হিসহিস কণ্ঠে বলেছিল, ডোন্ট ওরি ফাহাদ, ইহাম চৌধুরীর যন্ত্রণা বর্তমানে খুব বেশি সহ্য করতে হবে না তোমার, এটাই স্বস্তির। যেহেতু আমি থাকছি না সেক্ষেত্রে ব্যথাগুলিও দীর্ঘস্থায়ী হবে না, এটাই তোমার জন্যে ঢের নয় কি আমার পিচ্ছি মিসেস চৌধুরী? মায়েরা তখন আর উত্তর দেয়নি, লজ্জায় রঙ্গিন হয়ে ছুটে গিয়েছিল। সেই কথা মনে হতেই ইহাম একগালে হাসল। সোফায় এক পা তুলে আয়েশ করে বসে আছে সে। ফোনটা হাতে তুলে দরকারি কিছু একটা করছিল। এমন সময় তুহিন স্বস্তিহীনভাবে এসে তার কাছে দাঁড়ায়। কেমন ইতস্তত বোধ করেই লঘু আওয়াজ তুলে, ইহাম ভাই। তুহিন থামে। ভেতরে একটা জোরতা কাজ করছে তার। আসলে আমি আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম, যদি একটু সময় দিতেন। মাথা নুয়ায় তুহিন। ইহাম স্থির বসে থেকে সূক্ষ্ম নজরে দেখে নেয় তুহিনকে। সে বেশ ভালো করেই বুঝতে পেরেছে তুহিন কোন বিষয় নিয়ে তার সাথে কথা বলতে চায়। সে নিজেও অবশ্য তার সাথে একটু কথা বলতে চেয়েছিল একান্ত। সব মিলিয়েই ঢাকায় আসার কারণ তার। সৌজন্য বোধে ইহাম খানিক হাসল। ফোনটা প্যান্টের প্যাকেটে রাখতে রাখতে উঠে দাঁড়ালো। স্বাভাবিক কণ্ঠে বলল, চলো বাগানের দিকটাই যাই। তুহিন হাসার চেষ্টা করল, তবে খুব বেশি চওড়া হলো না সেটা। ভেতরে তার অশান্তি, চিন্তা শুধু শিফুয়া চৌধুরী। মেয়েটার এড়িয়ে যাওয়া যেন তাকে আরো বেশি কষ্ট দিচ্ছে। বাড়ির সামনে ছোট্ট একটা বাগান আছে। মাঝখান দিয়ে সরু কংক্রিটের রাস্তা। দুই পাশে বাগান। ডান পাশে ফাতেমা বেগম সবজির বাগান করেছেন আর বা পাশে মায়েরা বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়েছে। সেই পাশেই একটা বসার ব্যবস্থা করা আছে। দুজন নিঃশব্দে গিয়ে বসল সেখানে। অনেকক্ষণ নীরবতা চলল দুজনের মাঝে। আগ বাড়িয়ে কেউ কিছু বলল না। ইতস্তত বোধ করে প্রয়োজনের তাগিদে তুহিনী আগ বাড়িয়ে কথা শুরু করল। জোরতা নিয়ে থেমে থেমে বলল, আসলে ইহাম ভাই আমি এক। শান্ত ভঙ্গিতে ইহাম হাতের ইশারায় তুহিনকে থামিয়ে দিল। মুখে একটু হাসি তুলে কোমল চাউনিতে তাকালো। তুহিনও কথায় দাড়ি টানতে না পারলেও সম্মানার্থে চুপ করল। ইহাম এক টুকরো হেসে হাত বাড়িয়ে কাঁধ স্পর্শ করল তার। মৃদু আছে দুটি চাপড় দিয়ে বলল, তুহিন আমি জানি তুমি খুব ভালো ছেলে। তোমায় কিছু কথা বলতে চাই। আশা করি মনোযোগ দিয়ে শুনবে। তুহিন জানে না ইহাম কি বলবে, তবুও কিছু আঁচ করতে পেরে মাথা নুইয়ে আনল। দেখো তুহিন, তুমি বুঝবান। তোমার যথেষ্ট বয়স হয়েছে ভালো মন্দ বুঝার। ঠিক বেঠিক সব কিছুর ধারণা তোমার আছে। শিফুর মতো তোমার এটা আবেগের বয়স নেই। তুমি হয়তো সব বুঝে শুনেই শিফুকে পছন্দ করেছ। সম্পর্কের ক্ষেত্রে বয়স অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। শিফুর বয়সটা আবেগের। ও এখনো ছোট, সবে 16 ওর। তুমি যেই বিষয়টা সবার সামনে উপস্থাপন করেছ সেটা কি যৌক্তিক কিংবা উচিত তুমিই বলো? কিন্তু ভাইয়া আমিও তো কিছু বছরের জন্যে বিদেশ চলে যাব। ততদিন শিফু ওর মতো থাক। আমি শুধু চাইছিলাম কাবিনটা করে রাখতে। একটু প্র্যাকটিক্যালি বুঝার চেষ্টা করো তুহিন। তুমি যেটা বলছো তুমি নিজেও জানো সেটা সম্ভব নয়। হয়তো মনের চাওয়াটা গাঢ়ভাবে জোর দিয়ে প্রকাশ করতে চাইছো, তবে আমি বলবো সেটা একদমই ভালো হবে না তোমাদের। দেখো তুমি এখন বিদেশ যাবে। ওখানে বিলাসী জীবন আস্তে আস্তে তোমায় আকৃষ্ট করবে। হতেই পারে তুমি ওখানে থাকতে থাকতে তোমার আর শিফুকে পছন্দ হলো না। তুমি হয়তো ওর থেকে বেটার কাউকে পছন্দ করলে। ওকে আর ভালো লাগলো না। তখন কাগজ কলমের সম্পর্কটা তোমায় প্যারা দিবে, ঝামেলা বাঁধবে। তুমি নিজেও অশান্তিতে থাকবে। তুহিন নরম গলায় জবাব দিল, আমি শিফুকে পছন্দ করি ভাইয়া। আমার ভালোবাসাটা ওরকম নয় যা আপনি ভাবছেন। ওকে পাওয়ার পর ছেড়ে দেবার কথা উঠবে কেন? ইহাম চেয়ারে শান্ত আইসভাবে বসল। কোমল কণ্ঠে অদ্ভুত করে বলল, ভালোবাসা বলতে কিছু হয় না তুহিন। এটা শুধু ভালো লাগা, মায়ার মারপ্যাচ। সময়ের সাথে সাথে তা কেটেও যেতে পারে। পুরুষ মানুষের মন অনেক সময়ই পরিবর্তন হয়, এটা মিথ্যে নয়। শিফু ছোট। ওর স্কুল থেকে কলেজ ভার্সিটি পের হবে।
তখন অনেক মানুষের সাথেই তার পরিচয় হবে। তখন তার মনেই হতে পারে তোমার থেকেও ভালো কাউকে সে ডিজার্ভ করে। তখন কি করবে সেটার? সংসার কি তখন শান্তিপূর্ণ হবে কিংবা তোমরা দুজনই ভালো থাকবে? তুমি হয়তো আবেগে চিন্তা করছো কিন্তু আমি বাস্তবিক অর্থে বলছি। একটু চিন্তা করো বিষয়টা আমার মতো করে। একটু থামল সে। সূক্ষ্ম নজরে তাকালো নীরব তুহিনের দিকে। দেখো আমি বলতে চাইছি কাবিনের কোনো দরকার নেই এই মুহূর্তে। তুমি মালয়েশিয়া যাও, শিফুও নিজের মতো করে বড় হোক। ভালো মন্দটা বুঝতে শিখুক। ফিরে এসে তোমরা যদি এটাই চাও তবে আমি কিংবা বাবাকেও অমত করব না। নিঃসন্দেহে তোমার হাতে শিফুকে তুলে দিবে। কিন্তু এই মুহূর্তেই না। আমি শুধু চাইছি এখন কাগজে কলমে বাধা না হয়ে স্বাধীনভাবেই নিজেদের সময় কাটাও। দুজনই এগিয়ে যাও। এরপর দুজন দুজনকে চাইলে আমরা কেউ মাঝপথে আসব না। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? তুহিন মাথা নিচু করে আছে। ঠোঁটে একটুখানি তুচ্ছ হাসি ফুটে উঠল অনাবিলভাবে। সে ধীর গতিতে মাথা উপরে তুলল। ঠোঁটে ওই হাসিটুক রেখেই জবাব দিল, বড় ভাই হিসেবে আপনাকে সম্মান করে কথাটা রাখবো আমি। কষ্ট হলেও রাখবো, চিন্তা করবেন না। হয়তো আপনি আমাদের ভালোর জন্যই বলছেন এমনটা। তার আগে আপনি একজন ভাই হিসেবে নিজের দিকটা বেশি দেখলেন। যাই হোক, শুধু বলবো শিফুকে আমার সাথে একেবারে যোগাযোগ ছিন্ন করতে বলবেন না। হঠাৎ যদি একটু কথা বলি সেটা বারণ করবেন না প্লিজ। ওকে বলে দিবেন যেন আমার সাথে মাঝে মাঝে হলেও কথা বলে। অন্তত স্বস্তি পাবো একটু। ইহামকে রেখেই তুহিন উঠে গেল। বুকের চাপা যন্ত্রণাটা চেপে রেখেই হনহন করে গেইটের দিকে এগিয়ে গেল। আপাতত বাসায় থাকতে একটুও ভালো লাগবে না তার। একটু মুক্ত হাওয়ায় যাওয়া প্রয়োজন। তবে তাকে বেশ ভাবাচ্ছে ইহামের কিছু কথা। একজন বড় ভাই হিসেবে ইহাম যেমন নিজের দিকটা বেশি দেখল, মায়রার বড় ভাই হিসেবেও কি তার এই দিকটা একটু বিবেচনা করার দরকার নয় কি? সে কিভাবে বলতে পারল ভালোবাসা বলে দুনিয়ায় কিছু হয় না? ইহাম ভাই কি মায়রাকে তবে ভালোবাসে না? পুরুষ মানুষ পরিবর্তনও হতে পারে, কথাটা দিয়ে কি বুঝাতে চাইল সে? কখনো কোনো পরিস্থিতিতে এসে সেও কি পরিবর্তন হয়ে যাবে নাকি? কি দিক বিবেচনা করে কথাটা বলল? আচ্ছা, ভালো পাত্র হাত ছাড়া হয়ে যাবে ভেবে তার আব্বা কি কোনো ভুল করে ফেলেছেন? আকস্মিক ফোনের টোনটায় তার ধ্যান ভাঙ্গে। এক মনে সে তুহিনের যাওয়ার দিকে তাকিয়েছিল। তবুও সে এই বিষয়ে একটু কঠোরতাও দেখাতে বাধ্যই হয়েছে। শুরুর আবেগ কষ্টের কথা চিন্তা করে দুটি জীবনের অদূর ভবিষ্যতের অশান্তি কিংবা ধ্বংস সে হতে দিতে চায় না। তুহিনের জন্যে তার একটু খারাপ লাগলেও এই বিষয়ে সে দৃঢ়। যাক না, সময় ক্ষতি কি এতে? বিদেশ থেকে ফিরে এসেও যদি তুহিন এটাই চায় তবে সে কোনোদিন বাধা দিবে না। তবে এখনই কোনো ধরাবাঁধা নিয়মে ভবিষ্যৎ নষ্ট করে দিতে চায় না সে। সব দিক থেকেও তুহিন একটা ভালো ভদ্র ছেলে। ফোঁস করে দম ছেড়ে দিয়ে ইহাম কল রিসিভ করল। আসসালামু আলাইকুম মা। ওলাইকুম আসসালাম আব্বা। তুই কি আজ আসবি না? কাল দিন বাদেই তো ফিরে যাবি আবার। মায়ের কথায় অভিমানের সুর। খানিক ঠোঁট প্রসারিত করল সে। স্বাভাবিক গলায় বলল ইহাম, হাঁসের গোশত থাকলে রান্না করে রেখো মা। দুপুরের আগেই আসছি। বাবা শুন আমার কথাটা। কি বলবে? ঘরে কিছু লাগবে? কিছু প্রয়োজন? না বাবা, বলছি তুই তো দুদিন থাকবি। যদি মায়েরা আম্মাকে নিয়ে আসতি। তোর বাবাও খুব করে বলছিল। আমি না হয় বেয়ানকে বলে দেই। তার দরকার নেই মা। চিন্তা করো না, দুপুরের আগেই ওকে নিয়ে ফিরছি। হাঁসের কষা মাংসটা তুমি তৈরি রাখো শুধু। রাস্তায় ইহাম আর মায়রার খুব বেশি একটা কথা হয়নি। ইহাম নিজ থেকেও কথা বলতে যায়নি। মায়েরা শুধু ওই রুক্ষতা দেখেছে আর নীরবে ফোঁসফোঁস করেছে শুধু। তাদের বাসা থেকে ইহামের বাসায় আসতে 1 ঘন্টার কম সময় লাগে। তবুও বাসায় পৌঁছাতে গিয়ে 1.5 ঘন্টা সময় লাগিয়ে দুপুর 2টা 13 মিনিটে এসে উপস্থিত হয়েছে। ইহামের পিছু পিছু গুটিসুটি পায়ে নিভৃতে মায়েরা ভেতরে প্রবেশ করল। শিরিন বেগম ব্যস্ত হয়ে এগিয়ে এলেন। অনেক দিন পর ছেলেকে কাছে পেয়েও নির্বিঘ্নে তাকে পাশ কাটিয়ে জড়িয়ে ধরলেন মায়েরাকে। বিষয়টা ইহাম ঘাড় বাঁকিয়ে কপাল কুঁচকে তাকালো মায়েরার দিকে। তার ওই তীক্ষ্ণ দৃষ্টি যেন বুঝিয়ে দিতে চাইছে। ব্যাপারটা কি হলো? বাড়িতে পার্মানেন্টভাবে আসার আগেই কি সবাইকে বশ করে নিচ্ছ? কি বুঝলো মায়েরা সে নিজেই জানে কেবল। তবে ইহামের এই মুখশ্রী দেখে হাসি পাচ্ছে তার। শাশুড়িকে জড়িয়ে ধরে ঠোঁট টিপে হেসে উঠল। বউ শাশুড়ির এমন আহ্লাদ কিছুক্ষণ ভ্রুকুটি করে দেখে ইহাম চলে গেল ড্রয়িং রুমে। পারিবারিক এই বিষয়গুলিতে তার খুব বেশি পাত্তা দেওয়া আগেও তেমন ছিল না। আর এখনও নেই। বরং শার্টের উপরের 2টা বোতাম খুলে ব্যস্ত ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ল। আসো মা, ভেতরে আসো। টানতে টানতে নিয়ে এলেন মায়েরাকে। আমাদের কথা মনে পড়ে নাকি? ছেলে বাড়িতে থাকে না তাই বলে কি বুড়াবুড়িকে একটু দেখে যেতে পারো না? তুহিনকে নিয়েও তো কদিন পর পর আসতে পারো। কিছুদিন পর তো একেবারেই চলে আসবে। লজ্জায় লাল হলো মায়েরার মুখ। কিছু একটা ভেবে আর চোখে তাকালো ইহামের দিকে।
পিতো কালারের শার্টের ভেতর থেকে সাদা উন্মুক্ত বুকের কিছু অংশ নজরে আসতেই স্তব্ধ হয়ে যায় সে। ভেতর ঘর ঢিপ ঢিপ করে আলোড়ন তৈরি করে। গলা শুকিয়েও আসে। শিরিন বেগম ঠেলে তাকে ইহামের পাশেই সোফায় বসিয়ে দিলেন। মায়েরা মাথা নিচু করেই 2 হাত জড়ো করে আনে নিজের খুব কাছে। শীতের শেষ সময় যাচ্ছে। সকালে আর রাতে বেশ ঠান্ডাই লাগে। কিন্তু দুপুরেই গরমটা লাগে। এই যেমন এখন লাগছে। তার পাশের লোকটা ভিজে গিয়েছে। ফর্সা বুকে বিন্দু বিন্দু ঘাম বেশ আকর্ষণীয় লাগছে। আর চোখে দৃশ্যটা আবার দেখে নিজে নিজেই অস্থির হলো মায়েরা। শিরিন বেগম রান্নাঘরে গিয়েছেন। ফাঁকা ড্রয়িং রুম দেখে ইহাম নিজেকে ঝুঁকিয়ে দিল মায়েরার দিকে। নরম কোমল গলায় বলল, হঠাৎ অকারণে টেম্পারেচার বাড়াচ্ছ কেন মায়েরা? এতটাও গরম আসেনি এখনো। তবে এই উষ্ণতা অস্থিরতা কিসের মেয়ে? এই প্রথম স্বামীর সাথে স্বামীর বাড়ি এসেছ তাই? ফোলা গাল আরও গরম হয়ে এলো মায়েরার। চোখ বড় করে বিমূঢ় হয়ে তাকালো ইহামের দিকে। কিছু বলার ভাষা পাচ্ছে না সে। এই লোকটা হুটহাট তাকে লজ্জায় ফেলে দিচ্ছে কি? ট্রে হাতে শিরিন বেগম এগিয়ে এলেন। ইহামও দ্রুত স্বাভাবিকভাবে বসল। মায়েরা নুয়ে আসা মাথা আর সোজা করল না। 2 গ্লাস লাচ্ছি আর বিভিন্ন রকম মিষ্টি ভর্তি প্লেট। মায়েরাকে উপেক্ষা করে ইহাম নিজের ভাগের গ্লাসটা টেনে নিল হাতে। মায়েরাকে একটিবার না সেধেও ঢগড় করে সবটুক লাচ্ছি খেয়ে আরামের ঢেকুর তুলল। পরপর বলল, লাচ্ছিটা খেয়ে দেখো মায়েরা। মার হাতে বানানো স্পেশাল লাচ্ছি। সব রেস্টুরেন্ট খুঁজেও এমন সুস্বাদু লাচ্ছি পাবে না তুমি। খাও খাও তাড়াতাড়ি খাও। শিরিন বেগম হেসে গ্লাসটা এগিয়ে দিলেন মায়েরার দিকে। জোরতা মেশানো মিষ্টি হেসে মায়েরা হাতে তুলে নিল সেটা। এক চুমুক খেতেই পরাণ জুড়ালো তার। আসলেই ভীষণ মজার। সে প্রায় অর্ধেকটা শেষ করেছে। মন চাইছে পুরোটা খেয়ে ফেলতে, তবুও চক্ষুলজ্জায় তা না করেই রেখে দিল সেটা। পাশে এখনও ইহাম বসা। নাও আম্মা একটু মিষ্টি খাও। মিষ্টি আর সন্দেশের প্লেটটা এগিয়ে দিলেন তিনি মায়েরার দিকে। এখন ভাত খাবে তাই বেশি কিছু করিনি। বিকেলে যা খাবে তাই বানিয়ে দিব। পাশ থেকে ইহাম বলে উঠল, মা ওকে অতিথির মতো এত আপ্যায়ন করছো কেন? 2 দিন পর একেবারে এই বাড়ির সদস্য হয়ে যাবে সে। এটা ওর বাড়িই হবে তখন। তাহলে এখন অতিথির মতো ট্রিট করছো কেন? তুই চুপ কর। সব সময় বেশি বেশি করা। নাও মা তুমি একটু কিছু খাও। হাত মুখ ধুয়ে নাও, পরে ভাত দিচ্ছি। না আন্টি। মায়েরা কঠিন চোখের দৃষ্টি দিয়ে তাকালো ইহামের দিকে। পরক্ষণে তাকালো শিরিন বেগমের দিকে। আমি এখন কিছু খাবো না। গাড়ি দিয়ে এসেছি তো মাথা ঘুরাচ্ছে। এখন কিছু খেলে আরো খারাপ লাগবে আন্টি। মা ডাকবে। কিসের আন্টি? মা ডাকবে মা। তুই থামো তো ইহাম। ও তো মা বলেই মাঝে মাঝে আর কি একটু বদলে যায়। অভ্যাস নেই তো। তাই না মা? মায়েরা মুচকি হাসল। আবারও কটমট করে তাকালো ইহামের দিকে। তাতে অবশ্য লোকটার যায় আসে না। সে চমৎকার ভাবেই হাসল তার দিকে তাকিয়ে। সেই হাসি আরও রাগালো তাকে। এই লোকটার সব বিষয়ে এত সরাসরি কথা আর ভালো লাগছে না। মা শিফু কোথায়? ওর রুমেই আছে। এখন তো ঘর থেকে বেশি বেরি হয় না। মায়েরা তুমি মার সাথে গল্প করো, আমি ফ্রেশ হয়ে শিফুকে নিয়ে আসছি। মনমরা হয়ে শিফু জানলার ধারে দাঁড়িয়ে আছে। বাহির থেকে ওদের শব্দ আসলেও সে বের হওয়ার আগ্রহ পাচ্ছে না। তাই নীরবে একা রুমেই শূন্যে তাকিয়ে কোনো কিছুর চিন্তায় মন্ত হয়ে উঠেছে। শিফু। আচমকা ডাকে শিফু চকিতে তাকায়। ভাইকে দেখেই ভয় কলিজা শুকিয়ে আসে। বাবা মার চেয়েও ভাইকে সে জমের মতো ভয় করে। শুকনো মুখটা নিয়ে হাসার চেষ্টা করলেও পারল না। আসো ভাইয়া। কখন এসেছো? আসলে আমার ভালো লাগছিল না তাই বের হইনি। হাসি খুশি ছটফটে মেয়েটাকে এই রূপে দেখে ইহামের বুকটা মুচড়ে উঠল। চোখের নিচের কালি স্পষ্ট দেখা যাচ্ছে। চিন্তায় মনমরা থেকে মুখে কয়েকটা ব্রণ হয়েছে। মুখটা শুকিয়ে পাণ্ডুর হয়েছে তার। শিফু ভয়ে ভয় নিয়ে এগিয়ে এলো তার দিকে। ভেতরে একটাই দুশ্চিন্তা, ভাইয়া না তুহিন ভাইকে নিয়ে তাকে কিছু জিজ্ঞেস করে। মাথা নিচু করে শঙ্কিত রূপে ঠাঁই মেরে আছে শিফু। ইহাম আরেক পা এগিয়ে গিয়ে বোনকে বুকের সাথে জড়িয়ে নেয়। আকস্মিক এমন কাণ্ডে শিফু বেশ বিস্মিত হল। তার ভাইয়া তার সাথে এতটা সহজ নয়। সব সময় কঠিনভাবে শুধু শাসনই করে যায়। তবে আজ কেন তার উল্টো? ভাইকে নরম হতে দেখে আরো গলে গেল শিফু। এত দিনের চিন্তা বিষণ্ণতা সবকিছু ভাইকে জড়িয়ে ধরে কান্নায় ঝেড়ে ফেলল। বেশ কিছুক্ষণ কান্না করে দম নিল শিফু। এবার ইহাম তার চোখের পানি মুছে এগিয়ে নিয়ে গেল বিছানার দিকে। চুপটি করে বসিয়ে দিয়ে শিফুকে সহজ হতেও সময় দিল। দেখ শিফু, তুই আমার আদরের ছোট বোন। ভাইয়া এখন তোকে কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনিস। শিফু নিঃশব্দে চোখের পানি ফেলেই মাথায় সায় জানালো। ইহাম আরেকটু সময় নিয়ে শান্ত গলায় শুধালো, পছন্দ করিস তুহিনকে? আত্মা চিপে আসে শিফুর। বিদ্যুৎ গতিতে চমকে তাকিয়ে থাকে ভাইয়ের মুখের দিকে। এমন কঠিন একটা প্রশ্ন করার পরেও ভাইকে শান্ত ভঙ্গিতে দেখে ঠোঁট কেঁপে উঠে তার।
ইহাম কেমন করে জানি হাসল। শিফু আর উত্তর শোনার অপেক্ষা না করে নিজ থেকেই বলতে আরম্ভ করল। শিফু, তুই এখনো ছোট। দুনিয়াটা এখনো তোর আওতায় ছোট। চোখে তোর রঙিন চশমাও। কারণ তোর সময়টাই আবেগের। আর জীবনের এই সময়টাই মানুষ বেশিরভাগ ভুল করে থাকে। ওই যে শুধুমাত্র আবেগের বশে রঙিন চশমার তাড়নায়। এই সময়ে তুই যা দেখবি, যেদিকে তাকাবি সব রঙিন। কিন্তু সত্যি এটাই যে চশমাটা খুলে ফেললেই সব কিছু সাদা কালো ধোঁয়াশা। এই সময়টা তুই সঠিকভাবে কাটাতে পারলেই সত্যিকার অর্থে জীবনের রঙিন স্বাদ নিতে পারবি তুই। দেখ শিফু, তুই হয়তো তুহিনকে পছন্দ করিস। তবে এটা কিন্তু ভালোবাসা নয়। এটা সম্পূর্ণ তোর আবেগ আর মোহ। এটা কিন্তু কেটে যাবে। তোর রঙিন চশমাটা খুলে ফেললেই বুঝতে পারবি সেটা। শিফু কিছু বলছে না। মাথা নিচু করে বসে থাকলেও ভাইয়ের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনছে সে। প্রত্যেকটা কথার মানেও বুঝার চেষ্টা করছে। জানি না তুই কি ভাবছিস। তোর মনে চলছে কি শুধু বলবো আমরা তোর খারাপ চাই না। তুই তোর নিজের জন্যে সঠিকটা বেছে নেওয়ার মতো এখনো বড় হোসনি। সেই বয়স তোর হয়নি। তুহিনকে তুই পছন্দ করতেই পারিস, তাই বলে নিজের এই হাল করবি? ও কিছুদিন পরই বিদেশ চলে যাবে। কিন্তু তুই কি করছিস? জীবনের পড়ালেখার এত গুরুত্বপূর্ণ সময়টা হেলা করে নষ্ট করছিস না? শরীরটা খারাপ করছিস না? ও ওর মতো করে এগিয়ে যাচ্ছে, তুইও তোর মতো করে এগিয়ে যা। ঠিকভাবে পড়াশোনা কর। ভালো ভার্সিটি চান্স পা। এরপর তুহিন দেশ আসলে তোরা দুজন যেটা ঠিক করবি সেটাই হবে। একটু বুঝার চেষ্টা কর, এখন যদি তোদের কোনো একটা সম্পর্ক তৈরি হয়, এরপর তোরা দুজন আলাদা দুই দেশে থাকবি। বিদেশি কালচারে গিয়ে যদি তুহিনের মতো পরিবর্তন হয়, কিংবা ম্যাচিউরড হবার পর তুই যদি মনে করিস তুহিনকে তুই চাস না কিংবা অন্য কাউকে ভালো লাগলো, তখন ভার্সিটিতে উঠার পর একটা মেয়ের অনেক মানুষের সাথেই কথা হয়, উঠাবসা হয়। তখন কাউকে ভালো লাগতেই পারে। তখন কি করবি? দেখ শিফু, আমরা তোদের দুজনকেই আপন ভাবি। তোদের দুজনেরই ভালো চাই। সে থেকেই এটাই চাইছি, তুহিন দেশে আসার পর আর তুই আরেকটু বড় হবার পর তোরা যেটা ভালো মনে করবি সেটাই হবে। ফুপিয়ে কেঁদে উঠল শিফু। নিজ থেকেই শক্তভাবে ঝাপটে ধরল তার কঠিন ভাইটাকে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবাই ড্রয়িং রুমে একসাথে বসেছে। ইসহাক চৌধুরী বাসায় নেই। কি কাজে সকালে বের হয়েছেন, এখনো আসেননি। ইহাম ততক্ষণে জানিয়ে দিয়েছে তুহিন আর শিফুর বিষয়টা। বিষণ্ণতা কাটিয়ে জীবন সামনের দিকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত ঠিক করেছে শিফু। ভাগ্যে যা আছে ভবিষ্যৎ সেটাই দিবে। শিরিন বেগম মলিন কণ্ঠে বললেন। বাবা, বিষয়টা আরেকটু ভালো করে চিন্তা করলে হতো না? ছেলেটা ভালো, ভদ্র। নিজেদের মাঝে কাজটা ভালো হতো। আরেকটু ভেবে দেখ না। যা ভাবার ভেবে নিয়েছি আমি। এ বিষয়ে আর কোনো কথা বলো না মা। একটু চিন্তা করে দেখ বিষয়টা। তুই যেই যুক্তি দেখাচ্ছিস কাবিনের পর বিদেশ গিয়ে, এমনটা তো নাও হতে পারে। মা প্লিজ, যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলো না। যা করছি ওদের ভালোর জন্যেই করছি। কিসের ভালো বলতো? ছেলেটা শিফুকে ভালোবাসে। হুট করে জ্বলে উঠল যেন ইহাম। শান্ত রূপটা পাল্টে হুঙ্কার ছেড়ে বলল। ভালোবাসা মাইফুট। এত ভালোবাসা ভালোবাসা করো কেন সবাই? তোমাদের কতবার বলতে হয় ভালোবাসা বলে কিছু হয় না। সবটাই প্রয়োজনের তাগিদ, ভালো লাগা কিংবা মায়া। প্লিজ মা, অযৌক্তিক কথাবার্তা বলো না। মায়েরা নির্বাক নিস্তব্ধ। মাথাটা ঘুরে গেল তার ইহামের কথায়। কি বলল লোকটা? ভালোবাসা বলতে কিছু হয় না? তার ধারণায় কি ভালোবাসা মাত্র দুই শব্দ? মাইফুট? কি হলো মায়েরার কে জানে? হয়তো নিজের দিকটা বিবেচনা করে বিমূঢ়ভাবে শুধু চেয়ে না থেকে বলে উঠল। ভালোবাসা কি শুধুমাত্র আপনার কাছে মাইফুট? ইহাম করা নজরে তাকালো মায়েরার দিকে। মুখের উপর প্রশ্ন করারটা বুঝি তার একটুও ভালো লাগেনি, তা বুঝাই যাচ্ছে। তবুও মায়েরা মিয়ে গেল না। বরং ভেতরের জেদ নিয়েই কঠোর গলায় আবার প্রশ্ন করল। আপনার কাছে ভালোবাসা মাইফুট হতেই পারে, তবে সবার কাছে নয়। ভাইয়া শিফুকে ভালোবাসে। কাবিন হয়ে গেলে আপনি যেটা ভাবছেন সেটা হবার সম্ভাবনাও কম থাকবে। ভাইয়া এমনটা করবেও না। তাদের মাঝে অন্তত এই বিষয়টা থাকবে যে তারা বিবাহিত, একে অপরের মাঝে আবদ্ধ। এই চিন্তাটা আপনার যুক্তির সাথে গুলাবে না। তাহলে শুধু শুধু আপনার সিদ্ধান্তটা ওদের উপর চাপিয়ে দিচ্ছেন কেন? ব্যাস, দপ করে ইহামের রাগের বাতি জ্বলে উঠল। কটমট করে তাকালো মায়েরার দিকে। মা আর শিফুর দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। নিঃশব্দে মায়েরার হাত চেপে ধরে হনহন করে টেনে নিয়ে গেল নিজের ঘরের দিকে। পিছন থেকে শিরিন বেগমের শত ডাক অপেক্ষা করেই টেনে ঘরে আসল। দরজাটা লাগিয়েই ক্ষিপ্ত এগিয়ে গেল মায়েরার দিকে। এই অভদ্র বেয়াদব মেয়ে। নিজের ব্যবহার কবে বদলাবে? মুখের উপর কথা বলা চরম বেয়াদবি, এটা শিখনি? পরিবার থেকে শেখায়নি কিছু? অভদ্র মেয়ে। কি ভেবেছো একদিন একটু নরম গলায় কথা বলেছি বলে কি লাই পেয়ে গেছো? যা খুশি করবে। তোমার বাজে বিহেভিয়ার মেনে নিব আমি?
ইহামের ক্ষিপ্ত হিংস্র রূপ দেখে থমকায় মেয়েটা। কথার ধরন চোখের পানি এনে দিলেও অবলার মতো দমে গেল না, বরং কাপা ঠোঁটগুলি নিয়ে মৃদু আওয়াজে প্রশ্ন করল, আপনি কি একটা দুমুখী সাপ ইহাম? ভালো মানুষের আড়ালে এই রূপটা লুকিয়ে রাখেন নিজের মাঝে? ক্রোধে দাঁত পিছল ছেলেটা, মাথায় আগুন টকবক করে ফুটছে। দাঁত কেটে শক্তভাবে চেপে ধরল মায়রার বাহু, চিবিয়ে বলল, বেশি বেয়াদবি করো না মায়রা, মুখের ভাষা সংযত করো। মায়রাও রাগে পিষ্ট হল, হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, একদম ছুবেন না আমাকে, ছাড়ুন। কি ভেবেছেন সবাইকে আপনি আপনার মতো করে চালনা করবেন? সবাই আপনার কথা শুনতে বাধ্য? মায়েরা যেটা বুঝতে পারছো না সেটা নিয়ে ফটফট করো না। মুখের উপর আর কোনো দিন যদি কথা বলতে দেখি তবে গাল ফাটিয়ে দিব কিন্তু বেয়াদব মেয়ে। বুকে চেলাকাঠের আগুন জ্বালিয়ে দিয়ে ইহাম নিজের হিংস্র রাগী রূপ প্রদর্শন করেই আবারও চলে গেল। জ্বলন্ত বুক নিয়ে মায়েরা ধপ করে বিছানায় বসে পড়ল। কোনো কিছু বুঝতে পারছে না সে, মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। ইহাম মানুষটাকে এখন পর্যন্ত সঠিকভাবে চিনতে পারছে না সে। এই মানুষটার চিন্তা ভাবনা আচরণ ব্যবহার এমনকি তাকে নিয়ে তার ধারণা সব কিছু অস্পষ্ট। কি চায়ও কি মানুষটা? ভালোবাসার কোনো মূল্যই যদি মানুষটার কাছে না থাকে তবে তার কাছে নিজের জায়গাটা কি? কিভাবে তাকে নিয়ে সে সব কিছু ভেতর ফাঁপিয়ে তুলছে তাকে। ইহাম যেন তাকে ধোঁয়াশার কূপে ফেলে দিয়েছে। উষ্ণ দুপুর পেরিয়েছে সেই কখন, প্রাতসন্ধ্যা চলছে। দূরে তাকালেই কুয়াশার আস্তরণ দেখা যায়। বিকেল থেকেই মায়েরা শিফুর সাথে টুকটাক গল্প করছে। মেয়েটাকে দেখে বুঝাই যাচ্ছে ভাইয়ের বুঝো তাকে বেশ প্রভাবিত করেছে। খানিক হাসিখুশি ভাবেই কথা বলছে, কিন্তু তার ভেতরে যে আগুন, সেই জ্বলন কমবে কি করে? ইহামের ঝালানো অনল নেভানো কি উপায়ে? কি করে এই ধোঁয়াশা কাটাবে? তার বয়স কম হতে পারে তবে পারিপার্শ্বিক কিছু বিষয়, পারিবারিক কিছু পিছুটান সব নিয়ে তার ধারণা কিংবা বুদ্ধি স্বল্প হলেও আছে। স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনটা চাইলেও সহজে ছিন্ন করার যায় না। আর মেয়েদের সমাজে তো সেটা আরও কঠিন। বারবার সেদিনের ইহামের বলা কথাগুলি মনে পড়ে। মন কোমল কণ্ঠে যে বলেছি স্বামী স্ত্রীর বন্ধন আটুট, সেটা ওই একটা কথায় তো সে মনে গেঁথে নিয়ে সম্পর্কটা এগিয়ে নেওয়ার প্রবণতা দেখিয়েছে। তাকে ভালোবাসে না, হয়তো তাকে ভালো লাগে ইহামের, সেটা শুনেও তো সম্পর্কটা মজবুত করতে টেনে নিয়েছে নিজের দিকে। তবে কেন এখন এই রকম ব্যবহার? কি চায় সে? কোনটা মেনে নিবে? ভেতরটা জলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। চোখ গুলিতে তপ্ত পানি এসে ভিড় জমিয়েছে। শিফু আনমনে বলল, আজান দিয়েছে ভাবি, চলো নিচে যাই। শিফুর কথায় স্তম্ভিত ফিরিয়ে মায়েরা অন্য পাশে ফিরল দ্রুত গতিতে। চোখের পানিটুক মুছে সেও পা বাড়াল। দুপুরে খাবার পর সেই যে মায়েরার সাথে রাগারাগি করে বের হয়েছিল ইহাম আর ফেরেনি। ইসহাক চৌধুরী বিকেলেই ফিরেছেন, এখন নিজের রুমে আছেন। মায়েরা আসাতে খুব খুশি হয়েছেন তিনি। শিরিন বেগম তখন নাস্তা তৈরি করছেন, ফুটন্ত তেলে আলুর পকোড়া ভেজে নিচ্ছেন। ইহামের নাকি খুব পছন্দের। শিফু নিজের ঘরে আছে, মায়েরা শাশুড়ির সাথে রান্নাঘরেই দাঁড়িয়ে আছে। সাহায্য করতে চাইলেও দেননি তিনি। গরমগরম পকোড়া, দুধ চা, চানাচুর আর নুডলসের বাটি নিয়ে মায়েরা শিফুর রুমে যায়। খেতে খেতে গল্পও করে। মায়েরা আসলে বুঝতে চাইছে শিফু তুহিনকে নিয়ে কি ভাবে। বিকেলে একবার তুহিনের কথা বলায় শান্তভাবে শিফু জবাব দিয়েছিল, প্লিজ ভাবি, আমি অনেক কষ্টে ঠিক করেছি ওই বিষণ্ণতা থেকে বের হব বলে। তুমি প্লিজ এখন এসব নিয়ে কথা বলো না, আমার সময় চাই। ভাগ্য যা দিবে ভবিষ্যতে মেনে নিব তা। মায়েরা ঢোক গিলোল। তুহিন ভাইয়াকে নিয়ে সরাসরি কিছু বলতেও পারছে না শিফুর বারণে। তবুও ঘুরিয়ে পেঁচিয়ে কিছু জিজ্ঞাসা করবে তার আগে দ্রুত ইহাম এগিয়ে এলো শিফুর রুমে। দুজনকে একবার দেখে নিয়ে শান্ত গলায় মায়েরার উদ্দেশ্যে বলল, মায়েরা একটু রুমে আসো, প্রয়োজন আছে। আবারও চলে গেল মানুষটা। মায়েরা শিফুর মুচকি হাসির পিছে লজ্জায় পেল একটু, সাথে তৈরি হলো সূক্ষ্ম রাগ। তখনের ব্যবহার তাকে বানালো জেদি। একনাগাড়ে নিজ মনকে শুধালো, তাকে কি প্রয়োজন? এভাবে কেন ডাকবে সে? ডাকলেই যেতে হবে নাকি? মায়েরা নিজেকে শক্ত করল, ঠিক করে নিল যাবে না। ভাবি, যাও দেখে আসো, ভাইয়া হয়তো দরকারে ডাকছে। মায়েরা একটু হাসার চেষ্টা করল, পরক্ষণে উঠে তোত্তারামি করেই পা বাড়ালো ড্রয়িং রুমের দিকে। শিরিন বেগম একা একা বসে সিরিয়াল দেখছেন। মায়েরাও নীরবে গিয়ে পাশে বসল। টিভিতে তখন স্টার জলসার সিরিয়াল চলে, যেটা দেখেই মায়েরা চোখ মুখ সিটকে আনে। স্টার জলসা, জি বাংলা, এসব কি মানুষ দেখে? কোথা থেকে কোথায় চলে যায় তার কোনো আগমাথা নেই। আগে অবশ্যই কিছুটা হলেও ভালো সিরিয়াল দিত, এখন যাচ্ছে তাই। স্টার জলসার বোঝে না, সে বোঝে না, নাটকটাই ভালো ছিল তার কাছে। প্রতিদিন নিয়ম করে টিভির সামনে বসত তখন। অনেক বছর হয় সে তা ছেড়েছে। তাকে বসতে দেখে শিরিন বেগম মনোযোগ সরালেন, তাকিয়ে হাসলেন। মায়েরাও হেসে বলল, মা, আপনি এসব কেন দেখেন?
স্টার জলসা জি বাংলার থেকে আমাদের বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর নাটক আছে, যা দেখতেও সাবলীল আর হাসিরও বাস্তবিক বিষয়ও খুঁজে পাওয়া যায়। আপনি আর এসব দেখবেন না? মায়রার মুখ দেখে হেসে উঠেন শিরিন বেগম। সেভাবেই জবাব দেন, দুই একটা সিরিয়াল দেখি আম্মা, তাও মাঝে মাঝে, এখন থেকে আর দেখব না। মুচকি হাসল মায়রা। শিরিন বেগম রিমোট দিয়ে চ্যানেল পাল্টে দিলেন। তখনই গোজগোজ করতে করতে ইহাম এগিয়ে এলো। গম্ভীর শীতল কণ্ঠে বলল, মায়রা তোমাকে ঘরে আসতে বলেছিলাম। ডেকেছি যেহেতু নিশ্চয় দরকার ছিল। একটু দেখে যাও, পরে আবার এসো। মায়রা কি বলবে বুঝল না। হতবাকের মতো তাকিয়ে রইল ইহামের দিকে। পরক্ষণে শাশুড়ির দিকে তাকাতেই লজ্জায় মাথা নুয়ে আনল। ভদ্র মহিলা মিষ্টি করে হাসলেন। যাও দেখো গিয়ে আম্মা। মায়রা কোনো জবাব দিতে পারল না। শুধু বিরক্ত লাগছে তার। চক্ষুলজ্জা বলেও হয়তো মানুষটার কিছু নেই। নিজের মা কি ভাবল সেই চিন্তা আছে তার? আর কিসের এত দরকার? সে কি পাকাপোক্তভাবে এই বাড়ির গিন্নি নাকি যে প্রয়োজনের তাগিদটা আসবে? তবে বারবার এত তলব কিসের? তখনের ব্যবহারের কথা মনে হতেই আরো বিরক্ত হলো সে। শাশুড়ির সামনে কোনো তোত্তারা জবাবও দিতে পারছে না। কি হলো মায়রা, আসো। এখনই এসো কিন্তু। আমার যেন আবার ডাকতে না হয়। ইহাম চলে যেতেই শিরিন বেগম উঠলেন। যাও মা, দেখো ছেলেটা কি বলে। আমি তোমার শ্বশুরের কাছে যাই। শিরিন বেগম উঠতেই রাগ ফুটে উঠল তার মুখে। গটগট আওয়াজ তুলে চলল ইহামের ব্যক্তিগত ঘরটায়। ষাঁড়ের মতো ডাকছেন কেন? কি প্রয়োজন আমাকে দিয়ে আপনার? ইহাম জবাব দিল না। দুইটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, একটা তোমার, আরেকটা শিফুর। আর চোখে মায়রা একবার দেখল প্যাকেটগুলি, কিন্তু ধরল না, জবাবও দিল না। আগের মতোই অন্য পাশে মুখ করে ঠাই দাঁড়িয়ে আছে। তাকে অমন করে থাকতে দেখে ফোঁস করে দম ছাড়ল ইহাম। এগিয়ে গেল তার কাছে। মুখটা বাড়িয়ে দিয়ে প্রশ্ন করে, তখনের জন্যে রেগে আছো? জবাব দিল না মায়েরা। বরং ওই কথা কিংবা গলার স্বর যেন ভেতরের যন্ত্রণার আগুন জ্বালিয়ে দিল আরো বেশি করে। ইহাম এবার তার মুখোমুখি এসে দাঁড়ালো। চিবুকে হাত দিয়ে মুখে উপরে তুলে বলল, মুখ ফুলিয়ে রেখো না মাথা মোটা মেয়ে। ভালো দেখায় না। রাগে যন্ত্রণায় ফুলে উঠল মায়েরা। কি পেয়েছে এই লোকটা? ভালোবাসবে না, আবার যখন যা মন চায় তেমন ব্যবহার করবে? মন চাইলে সোহাগ দেখিয়ে কথা বলল তো আবার আবার হিংস্র রাগটাও দেখিয়ে দিবে? গাল ফুলিয়ে মায়েরা হাতটা সরিয়ে দিল ইহামের। আবারও মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। তাকে এভাবে ফুঁসতে দেখে খানিক হাসি পেল ইহামের। মেয়েটার বাচ্চাদের মতো গাল ফুলিয়ে দেওয়ার স্বভাব আছে। ভেতরের জেদটা কেমন ফুঁসিয়ে তুলছে তাকে। এক গালে হেসে ইহাম তার বাহু চেপে ধরে টেনে বিছানায় আনল। জোর করে বসাতে চাইল মায়েরা, তা হতে দিল না। বরং হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন আমাকে, একদম ধরবেন না। হাত সরান। ঠিক আছে, ধরব না। বসো চুপচাপ। আপনি যখন যা বলবেন তাই শুনতে হবে। আচ্ছা এখন শুনো। চুপচাপ বসো, নয়তো কিন্তু আবার ধরে বসাবো। মায়েরা মুখ ফুলিয়ে নিভৃতে বসল। ভেতরের দাউদাউ আগুন তাকে আরো ক্ষিপ্ত বানিয়ে তুলছে যেন। আর চোখে তাকালো ইহামের দিকে। মানুষটা শপিং ব্যাগ থেকে কয়েকটা ড্রেস বের করে দিল। লেমন কালারের ড্রেস বেশ চকচক করছে। ব্রাইট কালার তার বেশ ভালো লাগে। রংটা জলজল করতে দেখেও চোখ সরিয়ে নিল সে। দেখো তো ড্রেসগুলি পছন্দ হয়েছে কিনা। ঘুষ দিচ্ছেন আমায়? ভেবেছেন তাহলেই সবটা ঠিক হয়ে যাবে? নিজে ভুল করে এখন আবার ঘুষ দিচ্ছেন? মাথা নুইয়ে হাসল ইহাম। ওই হাসিটা মায়েরা মুগ্ধ হয়ে চেয়ে দেখল। চোখাচোখি হবার আগেই চোখ সরিয়ে নিল সে। বউকে কিছু দেওয়া যদি ঘুষ মনে হয় তবে সেটাই করছি। প্রশাসনের লোক হয়েও তবে আমি এই ঘুষকে সমর্থন জানাচ্ছি আমার পিচ্ছি মিসেস। মায়েরা জবাব দিল না। ইহামকে নিয়ে দুটানায় দোদুল্যমান হলো মন। এক এক সময় এক এক আচরণের সাথে মায়েরা নিজেকে সামলে নিতে পারছে না। বরং এই দুটানা আরো বেশি তাকে অস্থির করে দিচ্ছে। আরো কষ্ট পাচ্ছে সে। ঠোঁট ফেটে এবার কান্নাই চলে এলো তার। চেয়েও আর আটকাতে পারছে না। ইহাম উঠে গিয়ে ঘরে থাকা সেন্টার টেবিল থেকে আগে থেকে আনা একটা প্লেট নিয়ে এলো। সন্তর্পণে ফুচকাগুলি সার্ভ করতে করতে আবারও তাকালো মায়রার দিকে। সবগুলি ফুচকা সাজিয়ে সেটা পাশে রেখে আরেকটু এগিয়ে গেল মায়রার কাছে। সঙ্গে সঙ্গে মায়রা অভিমানে মুখ ফিরিয়ে নেয়। ইহাম হেসে আবারও তার থুতনিতে আঙ্গুল ঠেকিয়ে নিজের দিকে মুখ ফেরায়। আধো আধো গলায় জানায়, তখনের বিষয়টা একটু বেশি হয়ে গিয়েছে না? প্লিজ আর কেঁদো না। মুখের উপর কথা বলা আমি ঠিক নিতে পারি না মায়রা। আমার রাগ হয় অনেক। প্লিজ কান্না থামাও। মায়েরা ফুপিয়ে কাঁদছে। এক নজরে মানুষটাকে দেখছে। এই লোকটার এত ইগো! একটা বার কি নিজের ভুলের জন্যে সরি বলা যায় না? কেঁদে কেঁদেই সে দৃষ্টি ঘুরিয়ে নিল। থুতনি থেকে হাত সরিয়ে ইহাম পাশ থেকে একটা ফুচকা তুলে নিল। সেটা তার মুখের সামনে ধরে বলল,
মায়েরা, আমাদের সম্পর্কটা আমার মাঝে ঠিক কি এফেক্ট করেছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না। শুধু এতটুক জানি দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রীর সম্পর্ক সেটা আমাদের মাঝে বিদ্যমান। চাইলেই এই পবিত্র বন্ধনটা ছিন্ন করার অবকাশ নেই। আমি শুধু জানি আমি তোমায় ছাড়তে পারবো না। তোমায় আমার প্রয়োজন। তোমার সব দিকটা আমি মেনে নেই। একটু রাগারাগি করে ফেললেও মানিয়ে নিও। আমি কি শুধুই আপনার প্রয়োজন? তাই আপনি আমায় ছাড়বেন না, এই তো? আগে তোমায় আমি তেমন পাত্তা না দিলেও কিংবা খুব বেশি কিছু মনে না করলেও ইদানিং তুমি আমার মাঝে ইফেক্ট করো। আমার মাঝেও তুমি প্রভাবিত হও। কাল রাতের পর সেটা আরো তীব্র হয়েছে মায়েরা। আমার গভীরে স্থান নিয়েছ তুমি। তাহলে কেন আর কিভাবে ছাড়ব বলো? একটু রগচটা আর রেগে কথা বলি বলে এসব বলছো? ইহাম উত্তরের আশা না করে ফুচকাটা খাওয়ার ইশারা দিল। মায়েরা করুণ মুখে ছলছল নয়নে কেবল মাথা দিয়ে ইশারায় না করল। ইহাম ম্লান হেসে গালের দুই পাশ ধরে মুখে ঢুকিয়ে দিল তা। অতঃপর হাতে বৃদ্ধাঙ্গুলিতে লেগে থাকা তেঁতুলের রসটা নিজের ঠোঁট দিয়ে চেকে নিল। সবটা দৃশ্যই দেখল মায়েরা। মুখের ফুচকাটা চিবিয়ে শান্তভাবে প্রশ্ন করল, আপনি আমায় ভালোবাসেন না তাই না? ইহাম সঙ্গে সঙ্গে জবাব দিল না। বরঞ্চ আরেকটা ফুচকার মাঝে তেঁতুলের টক ঠেলে নিঃশব্দে মায়েরার মুখের সামনে ধরল। মায়োরা ভিজে বিড়ালের মতো ওই মায়াবী মুখশ্রীর দিকে তাকিয়ে রইল লোকটার। বোকার মতোই মাথা নাড়িয়ে অসম্মত জানালো। তবুও শুনল না সে। গাঢ়ভাবে ইশারায় মুখ খোলার জন্যে বলতেই মায়েরা মন্ত্রমুগ্ধের মতো বাধ্য হয়ে তাই করল। পরক্ষণে শীতল আওয়াজ তুলল কণ্ঠে, আচ্ছা মায়েরা, ভালোবাসা কি? তোমার কাছে ভালোবাসার বর্ণনা কি? আমার মাঝে ভালোবাসার ব্যাখ্যা বিস্তার করে না। আমার জীবনে কখনো ভালোবাসা প্রেম আসেনি। তাই সেই অর্থে ভালোবাসা কি তা আমি জানিও না। কালকেই বলেছি তোমাকে আমি ভালোবাসি না। তবে পছন্দ করি। এই পছন্দ কি ভালোবাসার সূত্রপাত বলো? আমার জীবনে আমার পরিবারের বাহিরে তুমিই একমাত্র ব্যক্তি যাকে আমি অনুভব করতে পারি। যে আমার খুব গভীরে, সেটা ভালোবাসা কি না জানি না। তোমার প্রতি আমার অনুভূতিটা আসলে ঠিক কি নামের আমি সেটা এখনো ঠাউর করতে পারিনি। বিয়ের পরপরের হিসাবটা বাদ দাও। আমি ছোটবেলা থেকেই ভেতরের অনুভূতিটা সবাইকে সহজভাবে প্রকাশ করতে পারি না। চাইও না আসলে। একটু চাপা স্বভাবটাই আমার কাছে বেশ স্বস্তির। তোমার প্রতি আমি ভালো লাগার অনুভূতিটাই কি প্রকাশ করতে পারছি বলো? তাই বলে এই নয় যে তোমাকে আমি চাই না। আমি আমার স্বভাবের বিরুদ্ধে না গিয়ে তোমার সাথে একটু কঠোরভাবে কথা বললে কিংবা রাগারাগি করলে যে তোমাকে আমি পছন্দ করি না, দেখতে পারি না কিংবা ভালোবাসি না, সেটা ভাবা বোকামি নয় কি? মায়েরা, আমাকে আগে একটু সময় দাও একজেক্টলি ভালোবাসা কি সেটা উপলব্ধি করার। মায়েরা, তোমার জন্যে একটা দুঃসংবাদ আছে। সদ্য গোসল করে আসা টাওয়াল দিয়ে ভেজা চুল মুছতে মুছতে রুমের ভেতর এগিয়ে এলো মায়েরা। ইহামের ব্যস্ত আওয়াজ শুনে বিহবল চোখে তাকায় সেদিকে। ঠোঁটে চমৎকার একটু হাসি ঝুলিয়ে একেবারে ঘরের ভেতর এলো। সদ্য গোসল করা মায়েরার ওই মোহনীয়া রূপ দেখে খানিক থমকালই ইহাম। মুগ্ধ চোখে তাকিয়ে দেখল মায়েরাকে। যেন ঘোর লাগা দৃষ্টি দিয়েই পা বাড়িয়ে দিয়েছে সামনে এগিয়ে আসার। মায়েরা খুব বেশি খেয়াল করল না বিষয়টা। বরং চিন্তিত স্বরে শুধালো, এই সকালে কিসের দুঃসংবাদের কথা বলছেন আপনি? আচ্ছন্নতায় এমনভাবে ডুবে আছে সে যে মায়েরার প্রশ্ন গায়ে মাখল না। আর না কর্ণকুহর পর্যন্ত পৌঁছালো। সে পা বাড়িয়ে একদম নিকটে অবস্থান করল মায়েরার। তখন ধ্যান ফিরল মায়েরারও। কপাল কুঁচকে বিতৃষ্ণা নিয়েই বলল, কি হলো? আপনায় কি জিজ্ঞেস করছি? এগিয়ে আসছেন কেন এভাবে? সুহহ দ্রুত গতিতে ইহাম চেপে ধরল মায়েরার ঠোঁট। তোমার সাথে কি ফ্লার্টিং করব নাকি আমি? না খেয়ে ফেলবো? চুপটি করে দাঁড়াও, তোমার ভিজে চুলের সুধা নিয়েই একটা জমপেশ খবর দিব। মায়েরা খাম্বার মতো ঠাই দাঁড়িয়ে রইল। মানুষটা তার খুব গভীরে থাকায় নিঃশ্বাস আটকে আসছে। ইহাম ঘাড়ের পাশ দিয়ে মুখ বাড়িয়ে দিল। চুলে নাক ডুবিয়ে আবেশে চোখ বন্ধ করে নেয় তৎক্ষণাৎ। মেয়েলি একটা সুভাষের সাথে শ্যাম্পুর করা ঘ্রাণ মিলে অন্যরকম অনুভূতি দিচ্ছে বুকের গহীনে। ইহাম মায়েরার নরম কোমল গালে আলতো করে একটা চুমু খেয়ে সরে দাঁড়ালো। মৃদু হেসে বলে, একগাদা শ্যাম্পু লাগিয়েছ চুলে তাই না? চুল থেকে তোমার নিজস্ব ঘ্রাণ থেকে শ্যাম্পুর ঘ্রাণই বেশি আছে মনে হচ্ছে। মায়েরা রাগান্বিত হয়ে তাকালো। এই লোকটা একটু কি কখনো প্রশংসা করতে পারে না? এত সোজাসুজি কথা কেন বলতে হবে সব সময়? আমি আজ চুলে শ্যাম্পু করিনি। অযথা বকবক না করে কি বলবেন বলেন? তবে তো বলতে হচ্ছে, আমার বউ এর চুলের ঘ্রাণে আমি 2-3 দিন ধরে অজ্ঞান হয়ে থাকতে পারবো। কি বলো আমার পিচ্ছি মিসেস চৌধুরী? মায়েরাকে একটু ফোলাতে খুব বেশি খারাপ লাগে না তার। মেয়েটার যখন তার কথায় মুখটা ভার করে দেয়, তখন অন্যরকম একটা সৌন্দর্য ভর করে তাতে। এই যেমন এখন খানিক লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে রেখেছে অন্যদিকে। এই মুহূর্তে তাকে দেখতে আবার অন্যরকম লাগছে। মেয়েটা কি এই কথায় খুশি হয়েছে? প্রশংসা করলে কি মেয়েদের মন ভালো হয়ে যায়? এভাবে লজ্জায় লাল হয়?
মেয়েটার সাথে থাকতে থাকতে বুঝি জীবনে তার নতুন অভিজ্ঞতা তৈরি হচ্ছে। ঠোঁটে এক চিলতে তৃপ্তির হাসি ফুটল মায়রার ওই আনন্দ দেখে। মোহাচ্ছন্ন গলায় বলে উঠল, তোমার বোধ হয় এখানের সময় ফুরিয়ে গিয়েছে মায়রা। কালই বোধ হয় আমার সাথে তোমায় চট্টগ্রাম ফিরতে হবে। আচমকা এমন একটা কথায় বেশ বর্ষর ধাক্কা পেল মায়রা। চোয়াল ঝুলে বিস্ময় নিয়ে বিহবল চোখে স্থির রইল তার চোখগুলি। কানে বারবার করাঘাত করতে লাগলো যাবার কথাটা। তার মস্তিষ্ক কি বুঝল সে নিজেও ঠিক ধরতে পারল না। কানে বারবার বাজতে লাগলো চট্টগ্রাম ফিরতে হবে কথাটা। কোন ভিত্তিতে তার চট্টগ্রাম যাবার কথা বলছে এই লোকটা? বিস্ময়ভাবে হতবিহ্বলের মতো তাকিয়ে থাকা দেখে কপালে মৃদু সরু ভাব দেখা গেল ইহামের। মেয়েটার প্রশ্নাত্মক চাউনি ঠাউর করে নিজ থেকে শুধালো, আমার সাথে চট্টগ্রাম যাবে? এতে খুশি হওনি মায়রা? মা মানে? চট্টগ্রাম যাব মানে কি বলতে চাইছেন? এটাই বলছি, কাল তোমাকে নিয়ে চট্টগ্রাম ফিরব। প্রস্তুতি নিয়ে রাখো। মায়রা অস্থির হলো। কাল একটা রাত মা বাবাকে ছেড়ে এখানে থেকেছে, তাতেই কেমন ফাঁকা ফাঁকা লাগলো। আর এই লোক বলছে চট্টগ্রাম যাবার কথা। সে তো এখনো সেসবের প্রস্তুতি নেয়নি। আর তাকে শ্বশুর বাড়ি একেবারে আসার বিষয়টা তো আরো পরে হবার কথা। তাহলে এখন অন্য জায়গায় যাওয়ার কথা আসছে কেন? বাবা মাকে ছাড়া কি করে থাকবে? বাবা মাকে ছাড়া একমাত্র ফুপির বাসায় গিয়ে থাকে সে। কিন্তু ফুপির বাসা আর এটা তো এক কথা নয়। ভয়ে চিন্তায় অস্থির হলো মায়রা। ঢোক গিলে বলল, কাবিনের সময় কথা ছিল 2 বছর পর তুলে আনবে আমাকে। তাহলে এখন আপনার সাথে যাবার কথা কেন বলছেন? আমি এখনই প্রস্তুত না। আমাকে একটু সময় দিন। মায়রার কাছ থেকে এমন কথা হয়তো আশা করিনি ইহাম। সে ভেবেছিল মায়রা খুশি হবে। বিয়ের পরই বাবা মার কারণে এক প্রকার বাধ্য হয়েই কোয়ার্টারের আবেদন জমা দিয়েছিল। এতদিন কোনো প্রকার গুরুত্ব না দিলেও লাস্ট মাসে বেশ গুরুত্ব দিয়েছে এই বিষয়টায়। মায়রাকে নিয়ে তার ভেতরের নিজস্ব অস্থিরতা কাটাতে ঠিক করেছিল নিজের সাথে রাখার। তার বেশ জানা আছে একজন স্পেশাল ফোর্সের ক্যাপ্টেনের কাছে অল্প দিনে বৈবাহিক কোয়ার্টার পাওয়া খুব কঠিন নয়। প্রথমে কর্নেল সিহাবুদ্দিনকে না জানিয়ে আবেদনটা করেছিল। এর জন্যে অবশ্য তাকে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার ব্যবস্থা থাকলেও সেটা হয়নি। কর্নেল তাকে ভীষণ স্নেহের চোখে দেখেন। উনার সাথে সম্পর্কটা ভালো সূত্রে থাকায় বরং বিষয়টায় চটে না গিয়ে আশ্বাস দিয়েছিলেন আবেদনটা মঞ্জুর করা নিয়ে। গত 2 দিনে তার মন বারবার বলছিল এই মেয়েটাকে সাথে নিয়ে যাবার কথা। কেন যেন মনে হচ্ছিল মনের প্রশান্তির জন্যে হলেও মায়রাকে নিয়ে যেতে হবে। গত মাস ধরে মনে হচ্ছে মেয়েটার দূরত্ব তাকে পীড়া দেয়। জীবন সম্পর্কটা স্বাভাবিক করতে একসাথে থাকা তার বেশ ভালো উপায় মনে হয়েছে। এতে যদি সবটা স্বাভাবিক ধারাপাতে আসে। আর আজ সকাল সকালই কর্নেলের ফোন পেয়ে ভীষণ খুশি হয়েছে সে। ভেবেছিল মায়রারও খুশি হবে। কিন্তু এই মেয়ে তো উল্টো সুর গাইছে। যেতে চায় না নাকি? তার মুখের উপর কি মেয়েটা না করবে নাকি? করে দেখো কি না। এক চড়ে সব দাঁত ফেলে দিবে না সে? কোন সাহসে তার মুখের উপর কথা বলবে? না করতে যাবে কেন এই মেয়ে? আমার দিকে তাকাও মায়রা। তাকাও এদিকে। তুমি যেতে চাইছো না এমন কিছু কি? ধীর বেগে মায়রা তাকালো ওই তীক্ষ্ণ দৃষ্টির সম্মুখে। তাকিয়ে থেকেই কিছু একটা ভাবল। শঙ্কিত কণ্ঠে জবাব দিল, আমি এখন যেতে চাইছি না। ইহামের মেজাজ খারাপ হলো। দাঁতে দাঁত পিষলেও নিজেকে স্থির করল সে। তপ্ত শ্বাস ছেড়ে জানতে চাইল, যেতে না চাওয়ার কারণ? কিছুদিন পর আমার ফাইনাল এক্সাম। এই মুহূর্তে আমি কি করে যাব? এটা কোনো বিষয় না মায়রা। ওখানে গিয়ে তুমি পড়াশোনা করবে। বিয়ের পর মেয়েদের স্বামীর সাথেই থাকতে হয়। এটা জানো না? আপনি কেন বুঝতে চাইছেন না বলুন তো? আচ্ছা, কথা হয়েছিল না 2 বছর পর আমাকে তুলে আনবেন? তাহলে এখন একরম কেন বলছেন? আমার ইচ্ছা হয়েছে আমি আমার বউকে সাথে করে নিয়ে যাব, তাই 2 বছরের কথার নিয়ম ভাঙলাম। হয়েছে? প্রস্তুত নাও কিন্তু মায়েরা। ইহাম ফোনে কিছু নিয়ে ব্যস্ত হয়ে গেলে মায়েরা ফুঁসে উঠল। জেদ নিয়ে কড়া গলায় বলল, আমি যাব না। রাগান্বিত ভাবেই তাকালো ইহাম। এমনটাই আশা করছিল বোধ হয় সে। ক্ষোভ মেশানো গলায় দাঁত পিষ্টে বলল, তুমি যাবে। আর কালই যাব আমরা। মায়রার ভেতরে তরঙ্গের খেলা চলল। মানুষটাকে পছন্দ করে সে। খুব করে চায়। স্বামী হিসেবে মেনেও নিয়েছে সে। তাই তো এই খারাপ ব্যবহারের পরের আদুরে আহ্লাদগুলি মনে করে গলে বসে। সে তো চাইছে না সম্পর্কটা খারাপ হোক। বরং নিজের দিক থেকে ঠিকই চেষ্টা করছে সম্পর্কটা আর 5-10টা সম্পর্কের মতো ঠিক করতে। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে কিংবা স্বাভাবিক ধারায় আনতে কাউকে না কাউকে চেষ্টা করতে হয়। কিছু দিন কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতেও হয়। এই মানুষটা তো তার বয়সের অনেক বড় একটু রগচটা রাগী। তাকে সমীহ করে কিংবা নিজের অনুভূতির কথা চিন্তা করে সম্পর্কটা স্বাভাবিক ধারায় আনার চেষ্টাটা নিজেই করতে চাইছে। আর যাই হোক, তার প্রতি যে এই মানুষটার কিছু একটা আছে তা টের পায় সে। তার সত্তা জানানো দেয় তা।
লোকটা হয়তো মুখে মুখে বলে বেড়ায় না কিংবা বুঝেই উঠতে পারে না নিজের অনুভূতিটা। না স্বেচ্ছায় স্বীকার করে না তা জানা নেই। তবে বিপরীত লিঙ্গের একটা আলাদা মানুষ হয়ে ওই লোকটার চোখের চাউনি কিংবা নরম গলায় বলা কথা আলতো স্পর্শ তাকে বলে বেড়ায় কিছু। রাগারাগির পর্যায়টা তার কাছে কেমন কর্পূরের মতো ঠেকেছে। ওই রগজটা আচরণে রাগে কষ্ট পেলেও পর মুহূর্তের কোমলতা তাকে সব কর্পূরের মতোই সব ভুলিয়ে দিয়ে সক্ষম হয়। একটু সময় দিলে আস্তে ধীরে সম্পর্কটা সহজাতে আসবে বলে তার বিস্তর আশা। সেই অভাবনীয় লোকটুকু তাকে কেবল মাত্র লোকটার কোমলতায় ডুবিয়ে রাখছে। কিন্তু এই লোক তো এবার গাদ্দারি করা শুরু করে দিয়েছে। হঠাৎ এমন জেদ করছে কেন এই মানুষটা? চাইছেটা কি? তার সুবিধা অসুবিধা চিন্তা করতে চাইছে নাই বা কেন? আপনি কি পাগল হয়েছেন? জেদ করছেন কেন? আমার ফর্ম ফিল আপ এখনো বাকি। এখানে প্রাইভেট আছে। কি করে যাব আমি? ফর্ম ফিল আপের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ও যেন তার গায়ে লাগছে না। নিজেকে স্থির রেখে গম্ভীর কণ্ঠে বলল, ওসব আমি সামলে নিব। ওখানে গিয়ে বাসায় তোমার জন্যে প্রাইভেট ঠিক করে দিব। চিন্তা করো না। এবার মায়রারও যেন একটু রাগ হলো। লোকটা বুঝতেই চাইছে না যেন তার কথার মানেটা। এই অল্প সময়ের জন্য নতুন একটা পরিবেশে যাওয়ার মানে? সুবিধা অসুবিধার কথা কি মানুষটা ভাবছে না? খানিক বিরক্ত হয়েই বলল, আপনি কিন্তু এবার আমায় জোর করছেন। তোমার স্বামী হিসেবে আমি তোমার উপর জোর করতেই পারি মায়রা। হ্যাভ মাই রাইট। এই পর্যায়ে মায়রা সত্যি বাকহারা হলো। হৃদয় সূক্ষ্ম একটা ব্যথা অনুভবের মাধ্যমেই ঠোঁটে তাচ্ছিল্যের একটু হাসি চলে এলো তার। কেমন গাঢ় কণ্ঠে বলে উঠল, আপনায় একদিন বলেছিলাম ইহাম জোর কাপুরুষেরা করে। শব্দটা যেন দাঁতে দাঁত কেটে আনে ক্রোধে। ইহাম আপ্রাণ লাগাম টানার চেষ্টা করে বলে। মুখ সামলে কথা বলো মায়েরা। আমি তোমার হাজবেন্ড হই ভুলে যেও না। মায়েরা কেমন গা হাত পা ছাড়া দাঁড়িয়ে রইল। সে সত্যিই এই মানুষটাকে সঠিক বুঝতে পারছে না। এই মানুষটার অভিব্যক্তি কি অথবা তার অনুভূতির অতল গহর কোথায়? তাকে নিয়ে সে নিজের মনের ভেতর যে অনুভূতিটুক লালন করে আদৌ তো কি সঠিক? কি জানি। মায়েরা নিস্তেজভাবেই শীর্ণ আওয়াজ তুলল গলায়। আপনায় কে বলেছে স্বামী কাপুরুষ হতে পারে না? অগ্নিগিরি লাভার মতো ক্রোধে টগবগ করে উঠল ইহাম। চোখের মুখের ভাব আগুন হয়ে উঠল। দাঁত পিষে 2 কদম এগিয়ে পৌঁছালো একদম মায়রার সন্নিকটে। বাহু চেপে নিজের দিকে ঘুরিয়ে চাপা বিদ্বেষস্বরে শুধালো, কি বলতে চাইছো মায়রা? তোমার এসব বেয়াদবি কিন্তু মেনে নিব না আমি। আমার সামান্য কথা যদি আপনি সহ্য করতে না পারেন তবে আমি কি করে আপনার সব ধরনের ব্যবহার সহ্য করি বলুন তো? মায়রার কাঁপন্ত করুণ কণ্ঠটা কেমন যেন একেবারে বুকে গিয়ে লাগলো। চেপে ধরা হাতটা আপনা আপনি আলগা হয়ে গেল। গভীর করে চেয়ে রইল টলমল করা ওই মায়রার আখিপল্লবের দিকে। মেয়েটার এমন ক্লান্ত বিষাদ চেহারা কি তাকে কষ্ট দিচ্ছে? কই আগে তো এমন হয়নি। কারো পানি দেখেও তো এমন হয় না তার। বরং তার হৃদয়টা এমন যে মৃত্যু লাশ নিয়ে খুব কাছের মানুষের গগন ফাটানো আহাজারিও তাকে খানিকও টলাতে পারে না। তবে কোথাও কেন একটা ব্যথা অনুভব করছে আজ। তাকে মায়েরা ইঙ্গিতে সরাসরি কাপুরুষ বলছে, তবে সে কোনো রকম রিয়েকশন না দেখিয়ে কেমন নির্লিপ্ততা দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি এখন দ্বিধায় পড়ে গিয়েছি ইহাম। কেঁদে উঠল মায়েরা। কম্পিত কণ্ঠে থেমে থেমে বলল, আমি আপনাকে নিয়ে দ্বিধায় আছি। আমি কখনো বলেন আমাকে পছন্দ করেন, আবার কখনো আমার সাথে এই রকম কঠিন ব্যবহারের আসলে মানেটা কি আমাকে বলবেন? আপনি আমার উপর জোর খাটাতে চান কেন? আমার নিজস্ব কোনো ইচ্ছা থাকতে পারে না? আমাকে সব আপনার ইচ্ছাতে করতে হবে কেন বলুন? আপনার কারণে কি আমি নিজস্ব স্বকীয়তা বিসর্জন দিব? আপনি আমাকে আদৌ তো কি মূল্য দেন বলুন তো? তাহলে অন্তত আমার দিকটাও বিবেচনা করতেন। আমাদের সম্পর্কটার আসলে মানে কি বলবেন? আমি চাইছি আপনার সাথে সবটা ঠিক করে স্বাভাবিক একটা ভালোবাসার সংসার করতে। আর আপনি কি চাইছেন বলুন? আমি আপনার কাঠিন্যতা ছাড় দিচ্ছি বলে কি আপনি আমার উপর জোর করতে পারেন? আমার সুবিধা অসুবিধার কথা চিন্তা না করে আমাকে ফোর্স করা আপনার কেমন পছন্দের তালিকায় পড়ে বলুন? ইহাম স্তম্ভিত হয়ে আছে। মায়রার কথাগুলি তাকে নির্বাক করেছে। তীক্ষ্ণ চোখে শুধু অবলোকন করছে মেয়েটাকে। মাথামোটা মেয়েটা কি খুব ভার ভার কথা বলেছে তাকে? কপালে সরুশ্রু ভাঁজ নিয়ে সে একদৃষ্টে তাকিয়ে আছে মায়রার দিকে। মেয়েটা কি কিছু বুঝতে পারে না? সব কথা মুখে বলে বলে বুঝাতে হবে কেন? কিছু জিনিস কি নিজ থেকে বুঝে নেওয়া যায় না? মায়েরা কেন বুঝতে পারছে না গত 1 মাসে তাকে অস্থির করেছে সে? কেমন দিকভ্রান্ত লাগে। কোনো কিছু বুঝে উঠতে পারে না সে। এখন তো মনে হচ্ছে তার প্রশান্তির জন্য মেয়েটাকে অবশ্যই চাই। আচ্ছা, প্রশান্তি কি ভালোবাসার কোনো অংশ? কাউকে সামনে দেখতে পাওয়ার আকাঙ্ক্ষা কিংবা পেলে প্রশান্তি উপলব্ধি করা কি ভালোবাসার আওতায় পড়ে? এই মাথামোটা গবেট মেয়েটা কেন বুঝতে পারছে না তাকে ছাড়া এখন সে থাকতে পারবে না? অস্থিরতার ভান তার বুক বধ করবে। তাকে যন্ত্রণায় পিষ্ট করার চেয়ে গর্দভ মেয়েটা ওখানে গেলে কি এমন হবে? মায়েরার কথায় সে কোনো রকম জবাব দেয় না।
নীরব নির্বাক থাকে। পরস্তু তার কাছে মনে হলো এসব প্রশ্নের উত্তর তার কাছে নেই। জবাব দিচ্ছেন না কেন ক্যাপ্টেন সাহেব? আমার জায়গা আপনার জীবনে কোথায় বলছেন না কেন? ভালোবাসা শব্দটা আর উচ্চারণ করে না মায়েরা। কারণ লোকটা তো বলেই দিয়েছে তাকে সে ভালোবাসে না পছন্দ করে। সেটা উপলব্ধি করার সময়ও চেয়েছে। তবে মূর্খামি করে কি করে আজ আবার ওই প্রসঙ্গে কথা বলবে? ভালোবাসে না ঠিক আছে, তাই বলে এই রকম কঠিন ব্যবহার করবে কেন? জোর খাটাতে চাইছে কোন উদ্দেশ্যে তা সে বুঝতে পারছে না। নিজের উপর মানুষটার শান্ত ধারালো চাউনি দেখে দ্রুত দৃষ্টি নত করল সে। ইহাম তবুও কিছুক্ষণ ওভাবেই নির্নিমেষ তাকিয়ে থেকে গম্ভীর হয়েই নিরুত্তর রূপে স্থান ত্যাগ করল। এক বিস্তর সংশয় মায়রার অন্তরকে ছটফট করে দিচ্ছিল। তাই শাশুড়ির কাছে নাস্তার পরই আবদার করেছিল বাড়ি যাবার। ইহাম তখন শক্ত জোরালো কণ্ঠে ধীরভাবে বলেছিল, আজ মায়রা যাবে না, আমি কাল চলে যাব। এর আগেই ওকে বাসায় পৌঁছে দিব। মা ওকে এই বিষয়টা নিয়ে আবার রিপিট করতে বারণ করে দাও। অগত্যা মায়রা আর কিছু বলার সাহস পায়নি। সেও মেনে নিয়েছে চুপ করে। সারাদিন ইহাম আর বাড়িতে ছিল না। একেবারে এসেছে বিকেলে। এসেই নিজের রুমে গিয়ে গাপটি মেরেছে সে। নাওয়া খাওয়া বাদে এসেই মাকে হুকুম করেছে কফির। শিরিন বেগম নিজ হাতে কফি বানিয়ে দিয়ে তা ধরিয়ে দিলেন মায়রার কাছে। বললেন ইহামের রুমে গিয়ে দিয়ে আসতে। তখনের বিষয়টার পর থেকে আর তাদের কথা হয়নি। এখন এই সংশয় দ্বিধা তাকে কেমন অস্বস্তিতে ফেলছে। ভেতরটা খচখচ করছে মানুষটার সামনে যেতে। আবার না রেগে গিয়ে কিছু বলে দেয় রগচটাটা। ধীর পায়েই মায়রা এগিয়ে যায় সেদিকে। রুমের ভেতর কোনো রকম অনুমতি চাইবার অপেক্ষা না করে নিজেই এসে ভেতরে পৌঁছায়। তাকে আসতে দেখে লোকটা অবশ্য একবার তাকিয়েছে। কিন্তু কোনো রকম জবাব না দিয়েই সে আবার ল্যাপটপে মুখটা ঠেসে দিল। তাকে এই রূপ নিরুত্তর প্রতিক্রিয়াহীন দেখে মোটেও ভালো লাগলো না মায়রার। চাপা ক্ষোভে ফুঁসল নিজ মনে। কিছুক্ষণ নীরবেই দাঁড়িয়ে রইল। তার বলা, আপনার কফি, কথাটাও হেলদোল তৈরি করল না। লোকটাকে কিছু বলতে না দেখে এবার রাগী হলো তার। কেন একটু কথা বললে কি মানুষটার মুখ পচে যাবে? জবাব দিলে জাত চলে যাবে চুলোয়? মুখের শব্দরা কি তার সাথে দরকষাকষি করেছে? যে কথা বললেই জরিমানা ঠুকবে? ইহামের নির্বাক রূপ তেতে উঠালো তাকে। নিজেও মুখ ভার করে সেন্টার টেবিলের উপর কাপটা রেখে এক পল তাকালো ইহামের দিকে। মানুষটা এমন করে ল্যাপটপে মুখ দিয়ে রেখেছে দেখো যেন এই রুমে সে ছাড়া আর কারো অস্তিত্ব নেই। একটা মানুষ যদি নিজ থেকে কিছু করতে না চায় কিংবা কথা না বলে তাকে তো আর সে জোর করাতে পারবে না। তাই বিদ্বেষ অভিমুখ নিয়ে নীরবেই পা বাড়াল দরজার দিকে। তখনই ল্যাপটপ রেখে বিদ্যুৎ গতিতে ইহাম তার হাতটা চেপে ধরল। এক টানে নিজের কাছে আনতেই পিঠে গলিয়ে দিল হাত। মায়েরা ভ্রুকুটি করে দেখল তার অভিভঙ্গি। গম্ভীর মুখের ছায়ায় কিছুই ঠাউর করার জো তার নেই। গাঢ় কণ্ঠে থমথম পরিবেশকে গলিয়ে বলল ইহাম, গাধার মতো নড়াচড়া না করে এখানে দাঁড়াও। জবাব দিল না মায়েরা। আগের মতো গা জ্বলে উঠল না এখন ইহামের এসব কথায়। বরং হৃদয়ের মাঝে আরো কুঞ্চন সৃষ্টি হয়েছে। প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। লোকটা আবার গম্ভীর কণ্ঠে জানালো, তোমায় একটু জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। তার জন্যেও হয়তো অনুমতির প্রয়োজন। খুব বেশি আত্মসম্মানিনী হয়ে নয়তো আবার কখন না জানি তোমার গোবর পচা গবেট মাথায় মনে হয় যে আমি তোমার সাথে জোর জবরদস্তি করছি। তখন তো আবার কাপুরুষ ট্যাগ লাগিয়ে দিবে। এখনকার যুগের মেয়েরা আত্মনির্ভরশীল কিনা? ইহামের মুখের ভাবভঙ্গি হাস্যকর। ওই গম্ভীর ভোতা মুখ দেখে না হেসে আর পারল না মায়েরা। ঠোঁট টিপে মুচকি হেসেই উঠল সে। তার ওই ভুবন ভুলানো হাসির দিকে মন্ত্রপুতের মতো তাকিয়ে থাকল ইহাম। আচ্ছা মায়েরার হাসিও কি তার মাঝে ইফেক্ট করছে? এই যে এখন এই হাসির পিঠে এক নির্মল সস্থিরতা খেলে যাচ্ছে তার অন্তর্গ্রথিতে। কোথাও খুব মিষ্টি আরাম অনুভব করছে। আচ্ছা এই প্রশান্তির নাম কি আসলে? হাসলে মেয়েটাকে দারুণ লাগে তো। নিজের গাম্ভীর্য মুখের আদল আর পরিবর্তন করল না সে। ওভাবেই এক বুক আরাম উপলব্ধি নিয়ে আঁকড়ে ধরল মায়েরাকে। কি করছো আম্মু? বসে বসে তোর কথাই চিন্তা করছিলাম। আমার ছোট্ট মায়েরাটা কত বড় হয়েছে যে শ্বশুর বাড়ি চলে গেল। আমার ঘরটা কেমন খালি খালি লাগছে। মায়ের কথায় স্পষ্ট বেদনার ছাপ। এই বেদনা বুঝি তার বুকেও প্রভাব ফেলল। বুকটা কেঁপে উঠল তার। আচ্ছা মেয়েদের বিয়ের পর কেন স্বামীর বাড়িরই থাকতে হয়? দীর্ঘ 1-2 যুগ যে ওখানে থেকেছে বড় হয়েছে সেই মায়া ছিঁড়ে কেন স্বামীর বাড়ি চলে আসতে হয়? 2 দিনের জন্যে এসেছে। তাতেই ভেতরে একটা শূন্যতার বেদনা। এরপর কি করে যে এত এত যন্ত্রণা নিয়ে একেবারে চলে আসবে তা সেও জানে না। এক্ষেত্রে তার মনে হয় মেয়েদের জীবন আসলেই অসহনীয় কষ্টের। প্রসঙ্গ পাল্টাতে মায়েরা গলা কেশে বলল, আচ্ছা আম্মু কি করছো তুমি? বিকেলে কিছু নাস্তা করেছো? ঔষধগুলি ঠিক করে খাচ্ছ তো? আর নাস্তা? আমার ঘরের পাগলিটা নেই যে পিছু ঘুরঘুর করবে নাস্তার জন্যে। এটা খাবে ওটা খাবে তার বায়না করবে। তাই বানাতে ইচ্ছাও হয়নি।
এবার আবেগী মায়েরা কেঁদেই ফেলল। ফুপিয়ে উঠলেও বুঝতে দিতে চাইল না। ব্যর্থ প্রক্রিয়ায় লুকানোর চেষ্টা করল তা। নাক টেনেই বলল, এমন করে তুমি বলছো যে আমি একেবারের জন্য চলে এসেছি। দুদিনের জন্য এসেছি আর এমনি আমাকে পর করে দিচ্ছ। কি রে মা, কাঁদছিস তুই? আমার একা ঘরে ভালো লাগছে না। দম বন্ধ হয়ে আসছে রে। তুই শ্বশুর বাড়ি একেবারের জন্যে চলে গেলে আমি কার সাথে বকবক করব বল? আমার কাছে সারাক্ষণ আবদার করবে কে? কাকে শাসন করব আমি সেটা ভেবেই তো আমার বুক চিপা দিয়ে আসছে। মা মেয়ে দুজনই ফোনের দুদিক থেকে নীরবে কাঁদছে। মায়েরার হৃদয় অন্তত কোমল। কারো একটু কথায় তার প্রভাব পড়ে খুব বেশি। এই যে কেউ একটু আহ্লাদি গলায় কথা বললেই তার ইচ্ছা হয় কেঁদে ফেলতে। একদম বাজে বকবে না। আমি তো বলিনি আমাকে বিয়ে দিয়ে দাও। এই বয়সেই বোঝা ভেবে তাড়াতাড়ি সরিয়ে ফেলতে চেয়েছিলে না? এখন কাঁদছো কেন আম্মু? ফাতেমা বেগম মুখে কাপড় গুজে কাঁদছেন। দরুনে আর গলা দিয়ে কথা বের হচ্ছে না উনার। কান্না থামিয়ে চা করে খাও। তোমার মাথা ধরেছে বুঝাই যাচ্ছে। আব্বুর সাথে আবার ক্যাচক্যাচ করো না। কাল তো আমি চলে আসছি তোমাকে জ্বালাতে। এখন রাখছি। চোখের পানিটুক মুছে নিলেও ভেতরের পীড়াটা লেপনের কোনো উপায় পেল না মেয়েটা। পরিবার থেকে ছিন্নতার হৃদয় ফাটা বেদনা বুঝি মেয়েদের অন্তঃগড়েই লুকায়িত থাকে। শিরিন বেগমের ডাকে চোখ মুছে নাক ঝেড়ে মায়েরা ঘর থেকে বের হলো। ড্রয়িং রুমে তখন শুধু শিরিন বেগম আর শিফু বসে আছে। সোফার উপর বসে মুভি দেখছে মনোযোগ দিয়ে। তাকে দেখেই মিষ্টি করে হাসলেন ভদ্রমহিলা। আদর মেশানো গলায় শুধালেন, মায়েরা আম্মা সন্ধ্যায় কি নাস্তা খাবে? কি বানাবো? মায়েরা জবাব দিল না। তার মাথা নিচু করে নেওয়ার দৃশ্যে কপাল কুঁচকে চিন্তিত ভঙ্গিতে প্রশ্ন করলেন শিরিন বেগম। কি হয়েছে আম্মা, এদিকে তাকাও তো দেখি। মায়েরা নিঃশব্দে মুখ তুলল। ভেজা চোখ দেখে ব্যস্ত হলেন মহিলা। এই মেয়ে কাঁদছ কেন? দেখি তাকাও আমার দিকে মা। কি হয়েছে বলো? আমার বদমাইশটা আবার কিছু বলেনি তোমায়? মায়েরা মাথা দিয়ে না বুঝালো। চোখেও পানিও ছেড়ে দিয়েছ এতক্ষণে। ঠোঁট উল্টে কাতর স্বরে বলল, আম্মুর জন্যে মন খারাপ লাগছে মা। শিফুও মুভি ছেড়ে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে তাদের দিকে। শিরিন বেগম ম্লান হাসলেন। দেখো মেয়ের কাণ্ড। মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। চোখ মুছে আদর করলেন। আমায় মা বলে ডাকছে আবার বলছে আম্মুর জন্যে মন খারাপ করছে। আমাদের মেয়েদের জীবনই এটা। এক কোল ছেড়ে আরেক কোলে আসতে হয়। আমি আমার এক মেয়েকে দিয়ে থাকছি না? আরেকটাকে দিতে হবে না? সব মেয়েকে শ্বশুর বাড়ি যেতে হয়। প্রথম প্রথম কষ্ট হলেও যখন নিজের সংসারের দায়িত্ব পড়ে যায় কাঁধে, সংসারটা নিজের হয়ে যায়, তখন আর এত খারাপ লাগে না। পরে তো দেখা যায় নিজের সংসারের ঝামেলায় বাপের বাড়ি গিয়ে যে কদিন থাকবে সেটারও উপায় হয় না। এটা তথাকথিত ভাবেই হয়ে আসছে রে মা। মায়েরা মাথা নুয়ে কান্না করছে। আসলেই তার খুব কষ্ট লাগছে। শিরিন বেগম চোখ মুছলেন আবারও। মায়েরার হাত টেনে নিয়ে যেতে লাগলেন রান্নাঘরে। আয় তো মা, দেখি আজ তোর পছন্দের কি নাস্তা করা যায়। তবুও আর কাঁদিস না মদ। অম্বরের কালো রং গাঢ় ভাবে ছুঁয়ে গেছে। চৌধুরী বাড়িতে চারদিকে তখন মৃদু আলো। সবাই ঘুমে কাত হয়ে আছে। এদিকে এক বিছানায় দুই নরনারী নীরবে বিছানার দুই দিকে ঘাপটি মেরে শুয়ে আছে। দুজনের চোখের পাতা তখন খোলা বইয়ের মতো। কারো চোখে ঘুমের নামটিও নেই। তবুও রুমে কোনো শব্দ নেই। পিনপতন নীরবতা চারদিকে। দুজনের মাঝেই খানিক ফাঁকা জায়গা। দুজনের ভেতরেই তখন আলাদা আলাদা এক অস্থিরতা বিরাজ করছে। কোথাও যেন অদৃশ্যের বেড়াজালে তাদের সুতো গিয়ে এক জায়গায় বাধা পড়ে। তবুও মুখ ফুটে কেউ কিছু বলে সবটা ঠিক করার প্রচেষ্টা কারো মাঝেই নেই। শুধু বিপরীত মানুষটাকে নিজের সাথে নিঃশব্দে শুয়ে থাকার ব্যাকুল একটা অনুভূতি দুজনকেই ব্যস্ত করছিল। অতঃপর নিজের উদ্রেক চাপা রাখতে না পেরে ইহাম চট করে ঘাড় বাঁকিয়ে পিছন ফিরল। মায়েরা তখন উল্টোপিঠে গুটিসুটি হয়ে শুয়ে আছে। ঝড়ের বেগে ইহাম ছুটে গেল। মায়েরার নিচে বা হাত ঢুকিয়ে এক টানে নিজের কাছে নিয়ে এলো। বুকের গভীরে মিশিয়ে নিয়ে দুই হাত দিয়েই জড়িয়ে ধরল মায়েরাকে। ঘাড়ে মুখ গুজে দিতেই মায়েরা একটু নড়েচড়ে উঠল। ভেতরটা তার অস্থির অনুভূতিতে মেতে উঠেছে। মানুষটার এভাবে জড়িয়ে ধরা তার নিঃশ্বাসকে পিষে দিচ্ছে যেন। আরেকটু নড়তেই ইহাম ফিসফিস কণ্ঠে বলল, প্লিজ মায়েরা চলো না আমার সাথে। এদিকের সব আমি সামলে নিব। তুমি প্লিজ আমার সাথে কোয়ার্টারে ফিরো। কেন বুঝতে চাইছো না তোমাকে ছেড়ে এখন আমার থাকতে কষ্ট হবে? অস্থির লাগবে ভেতরটা। প্লিজ চলো না আমার সাথে। গা শিউরানো কথাগুলি শরীরে কাটা দিচ্ছে মায়েরার। সেই সাথে থমকেও গিয়েছে তার চিন্তাধারা। হঠাৎ লোকটা এভাবে কথা বলছে কেন? কথার সুর ছন্দ সব কিছু অদ্ভুত লাগছে তার কাছে। এই মানুষটা তার সাথে কি আহ্লাদি করে কথা বলছে? কণ্ঠে এত সরলতা কোমলতা কেন? মানুষটা না বলেছিল সে বাকি সবার মতো আহ্লাদে গদগদ হতে পারে না। তবে এই কোমল সুরের কি মানে? এবার আসার পর থেকে কঠিন মানুষটাও কখনো যেন নিজের রুক্ষতা থেকেও বের হয়েছে।
এই যে তার জন্মদিনের সারপ্রাইজ প্ল্যানিং, তাদের কাটানোর প্রথম রাত, কাল রাতের কথাগুলি, যত্ন নিয়ে ফুচকা খাইয়ে দেওয়া, চোখের চাউনি, সোহাগ, সব কিছু কি কাঠিন্যতা টপকে ভেতরের কোমলতার প্রবেশদ্বার নয়? এই যে এখন শিহরণ তুলা কণ্ঠ, তাকে নিয়ে যাওয়ার আকুতি, নিজের অস্থিরতা প্রকাশ করা, সব তো তার রুক্ষতার বিপরীতের পাত। কাঠিন্যতার উল্টোপিঠে চলে নিজের ব্যাকুলতা প্রকাশ করছে কেন পাষাণ মানুষটা? শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতেই মায়েরা শুকনো ঢোক গিলল। একটু নড়েচড়ে হাতটা সরানোর চেষ্টা করতেই কানের লতিতে উষ্ণ নিঃশ্বাস পড়ল। লোকটার ক্রোধ কিংবা অভিমানের ধাতে হিসহিস ভাবে ভার কণ্ঠে শোনা গেল কেবল, বুঝেছি বেয়াদব মেয়ে, স্বামীর কথা শুনবে কেন? আদব নেই তো ভেতরে, হয়েছ তো আস্ত একটা মাথামোটা বেয়াদব। না নড়ে, চুপ করে থাকো একটু, অন্তত আমাকে আজকের রাতটা এভাবে জড়িয়ে ধরে থাকতে দাও। খুব নিরিবিলি নিরালা জায়গায় ক্যান্টনমেন্টের এক কোনায় দাঁড়িয়ে ইহাম সিগারেট খাচ্ছে। এটা তার 3 নাম্বার সিগারেট ফুঁকছে সে এই মুহূর্তে। মনটা বড্ড অস্থির চঞ্চল, তবুও নিজের ভেতরের অনুভূতিটা একান্ত নিজের। নিজেকে প্রমাণ করা কোনো কালেই সে কারো কাছে দেওয়ার প্রয়োজন বোধ করেনি। ভেতরের অনুভূতিটা অন্যকে জানানোর মাঝে নিজের স্বকীয়তা হারানোর ধারণা পোষণ করে সে, সেই সাথে দুর্বলতারও জানান দেয়। এটা তার পার্সোনালিটি নাকি চাপা স্বভাবের ফল, কোনটা তা নিজে কোনোদিন খুঁজার চেষ্টাও করেনি। কিন্তু এই মুহূর্তে আর পারছে না। স্ত্রী নামক এক নারী তাকে নিদারুণভাবে অস্থির করে তুলেছে। আজ 1 সপ্তাহ হয় সে চট্টগ্রাম ফিরেছে একা একা। তবুও ওই বেয়াদব স্ত্রী নামক মেয়েটা তাকে একটিবার কল দেয়নি। সে না হয় একটু রাগ দেখিয়ে কিংবা ভেতরের ক্ষোভে কথা বন্ধ রেখেছে। তবে মেয়েটা কি পারত না? আচ্ছা, মেয়েটার কি তার কথা একবারও মনে পড়ছে না নাকি? এই যে নিজে নিজেই কথা বন্ধ রেখেছে অথচ নিজেই অস্থির হচ্ছে। ভেতরের তৃষ্ণা অনুভব করলেও নিবারণের ফায়দা নেই। তাকে এই অস্থিরতার আগুনে না ফেলে মেয়েটা 2 মাসের জন্য আসলেই বাকি এমন হতো? মেয়েটার কি একটুও খারাপ লাগছে না? যদিও সে সবটা জেনে পারিপার্শ্বিক দিক উপলব্ধি করেও কেবল নিজের স্বার্থের দিকটাকে আমলে নিচ্ছে। তার যে কষ্ট হচ্ছে তার বেলায়, নিজের স্বস্তির প্রশান্তির কথাকে না ভাবতে চায়। এই যে এখন তার ভেতরটা জ্বলছে মায়রা নামক এক যন্ত্রণায়। তবুও নিজের কঠিন চাপা স্বভাবটার জন্য এই মুহূর্তে তার মন চাইছে সবটা আরামে উগলে দিতে। বরং অস্বস্তি কাটাতে সিগারেটটা শেষ করল। প্যান্টের প্যাকেট থেকে ফোনটা বের করে ফেসবুকে ঢুকে মায়রার আইডিতে যেতেই কপালে সরুসরু অনেকগুলি ভাঁজের আবির্ভাব ঘটল তার। হৃদয়ের মাঝে কুঞ্চন রেখা টেনেই সে স্টোরিতে প্রবেশ করল। দেখো বেয়াদব মেয়ে, স্বামীকে জ্বলন্ত আগুনে ফেলে সে কিভাবে রংঢং করে ছবি তুলে, তাও আবার শাড়ি পরে সেটা স্টোরিতে দেয়। গবেট মেয়েটাকে মন চাইছে ঠাস ঠাস করে কয়েকটা লাগাতে। এদিকে সে যন্ত্রণায় কাহিল আর ওদিকে মহারানী আয়েশ করে। কপাল কুঁচকে দাঁত চেপে সে চেক করল মায়রা লাইনে নেই 2 ঘন্টা যাবত। তাই দ্রুতই কল দিল ফোনে। মেয়েটা তাকে পাগল করেই ছাড়বে। মায়রা তখন খুব মনোযোগ দিয়ে বইয়ের মুখ ডুবিয়ে রেখেছে। মা বিকেলের নাস্তা দিয়ে গিয়েছে সেই কখন, অথচ সে মুখেও নিচ্ছে না। গরম গরম সিঙ্গারা এখন প্রায় ঠান্ডা, তবুও মুখ তুলছে না সে। আচমকা ফোন বেজে উঠতেই মনোযোগ বিচ্ছিন্ন হলো। খুব বেশি বিরক্তও হলো না সে, বরং তার চাল কাজে লেগেছে বলে ঠোঁটে ফুটল বক্র হাসি। মনে মনে ভেবেই নিয়েছে এখন ইহামি কল দিয়েছে তাকে। ব্যাটাকে কল দেওয়াবে বলেই তো ইচ্ছা করে স্টোরিতে নিজের ছবি দিয়েছে শাড়ি পরা। লোকটা দেখবে জ্বলবে, তাকে বোকার জন্যে হলেও কল দিবে। মায়েরা টেবিল ছেড়ে উঠল। বিছানার উপর পড়ে থাকা ফোনের দিকে ঝুঁকে পাষাণ ক্যাপ্টেন নামটা দেখে মুচকি হাসল সে। টেবিলের মাঝ থেকে সিঙ্গারার প্লেটটা নিয়ে গিয়ে বিছানায় বসল। হাতে একটা সিঙ্গারা তুলে নিয়েই ফোন রিসিভ করল। হ্যালো বলেই আয়েশ করে কামড় বসালো সিঙ্গারার পেটে। ওপাশ থেকে ঝড়ের গতিতে ক্ষিপ্র সুরে বলে উঠল ইহাম, আমাকে তো এমনিতেই জ্বালিয়ে মারছিস, তাহলে সব দিক থেকে পু ওড়িয়ে শেষ করে দিতে চাইছিস কেন বলতো? আচমকা মাগামাথার মাঝখানে এমন একটা কথা শুনে থমকে গিয়েছে মায়েরা। চোখের পলক নিশ্চল রেখেই মুখের খাবার টুক চিবাতে ভুলেছে সে। বেয়াদব মেয়ে, কথা বলবি নাকি এসে কানের নিচে 2টা দিতে হবে? ইহাম যে রাগে হিসহিস করছে তা বেশ টের পাচ্ছে মায়েরা। মানুষটাকে কি খুব রাগিয়ে দিয়েছে সে? তা না হলে তো তুই তোকারি করতো না। আর কি বলল ঝালানো পুরানোর কথা? মানুষটা কি তার জন্যে জলে পুড়ে যাচ্ছে? মায়েরা ঢ্যাবঢ্যাব চোখে কিছু একটা দেখে দ্রুত মুখের খাবারটা চিবালো। ওপাশ থেকে লম্বা একটা দীর্ঘশ্বাসের আভাস পেল সে। সে চুপচাপ সবটা বুঝার জন্যেই ইচ্ছা করেই নীরব রইল। ইহামের ভেতরটা তপ্ত। সে মনে করল এভাবে বলে ফেলায় মায়েরা বোধ হয় রাগে চুপ করে আছে। সন্ধ্যা নেমে আসছে, আশপাশ শান্ত স্নিগ্ধ, তবে তার ভেতরটা চঞ্চল উদ্গ্রীব। নিজে নিজে বিরক্ত প্রকাশ করে চোখ মুখ নিঃশব্দে কুঁচকে নিয়েছে সে। পরক্ষণে ধারালো শীতল কণ্ঠে ডেকে উঠল, মায়েরা বলে। হুট করে অমন মোলায়েম মধুর ডাক সরাসরি অন্তর্বিদ করল মায়েরার। চোখগুলি বিস্ময় রসগোল্লা হল। শরীরের লোমকূপগুলিও খাড়া হয়ে উঠল।
গলায় খাবারটা কি আটকে গিয়েছে ওই শীতল জমে যাওয়া কণ্ঠে? তার মনে হচ্ছে গলায় কিছু একটা বিধে আছে। ঢোক গিলতে যে তার বড্ড কষ্ট হচ্ছে। কেন নিঃশব্দে আমাকে এভাবে যন্ত্রণা দিচ্ছ মায়েরা? তোমার ধারণা আছে আমার ভেতর ঘর তুমি কতটা জ্বালিয়ে কয়লা করছো? তুমি কি আমাকে বুঝবে না নাকি? মায়েরা থমকে গিয়েছে। ফুরিয়ে গিয়েছে যেন তার শব্দমালা। অতি বিস্ময় চোখ দুটি বড় বড় হয়েছে। সেই সাথে শরীরটাও কাটা দিয়ে উঠেছে ওই কথায় রেশে। সর্বাঙ্গে যেন একটা শীতল হাওয়া ছুটে গেল তার। টানটান হৃদয় নিয়ে হঠাৎ মন আউড়ে দিল, লোকটাকে আমি যন্ত্রণা দিচ্ছি? আমি জ্বালিয়ে কয়লা করে দিচ্ছি? কই 1 সপ্তাহ হয় আমি কথাই বলিনি, তাহলে কিভাবে জ্বালাতন করলাম? তবে কি দূরত্ব কথা বলে? তারাই কি চুপি চুপি কিছু যন্ত্রণা দিয়ে এসেছে মানুষটাকে? আমার অনুপস্থিতিই লোকটাকে পুড়াচ্ছে? হৃদয় ছোঁয়া এই ভাবনাগুলি মনে উদিত হলেই স্তম্ভিত হয়ে যায় মায়েরা। এক আনন্দময় অনুভূতি মুহূর্তেই পুলকিত করে তুলে তাকে। এই ইহামকেই তো সে চায়। তবে লোকটা কখনোই এক ভাবনা কিংবা এক মর্জিতে থাকে না। কখনো মখমলের মতো তুলতুলে, তো কখনো কঠিন কথায় বিধ করে, তো আবার নিজের রাগের মাঝে হিংস্রতাও বিলিয়ে দেয়। লোকটা নিজের অনুভূতিগুলি প্রকাশ করতে চায় না। আবার কখনো সখনো স্বল্প বাক্যে তুলেও ধরতে চায়। কিন্তু স্বভাবসুলভ লোকটা আইস ভাবে তা ফুটিয়ে তুলে না। এই যেমন অল্প বাক্যে অল্প একটু অনুভূতি তুলে ধরল। একটু রুক্ষ হলেও ভনিতা নেই। সব কথা সোজা সাপটা। রাগী হলেও মন নরম আছে। যদিও সেটা প্রকাশ করতে চায় না রগচটা লোকটা। ডিফেন্সের সব লোকই এমন হয় নাকি? রুক্ষতার আড়ালে কোমলতা লুকিয়ে রাখে? মায়েরা ম্লান হাসল নিঃশব্দে। সম্পর্কটা যেমন সময়ের উপর ছেড়ে দিয়েছে সে। তার কোমল মনের দৃঢ় ভাবটা তাকে উপলব্ধি করিয়েছে মানুষটার মনে সে জায়গা দখল করে নিয়েছে। সেটা আজ হোক কিংবা গতকাল। একটা সম্পর্ক যত খারাপই হোক না কেন, তার স্বল্প বুদ্ধি তাকে জানান দিয়েছে অল্প একটু সময় দেওয়ার। সময়ের সাথে কত অসম্ভব ঘটনাই তো ঘটে যায়। কত অসাধনও সাধন হয়। যাকে পছন্দ করে মনের গভীর থেকে স্বামী হিসেবে মেনে নিয়েছে, তার জন্যে কিছুদিন না হয় সময় ব্যয় করেই দেখল। পরিণতি যদি স্বস্তির আর প্রত্যাশিত হয়, তবে একটু সময় ব্যয় বড় কোনো বিষয় না। হুটহাট যে কোনো সিদ্ধান্ত সে নিতে শিখেনি। এটা তার বাবা মহিন সাহেব পছন্দ করেন না। তিনি সবসময় বলেন, পথ চলার ক্ষেত্রে জীবনের যে কোনো সিদ্ধান্ত আস্তে ধীরে নিতে হয়। সিদ্ধান্ত সহজ হোক বা কঠিন, ছোট হোক কিংবা বড়, সেটা সর্বদা সময় নিয়ে ভেবেচিন্তে ধীরে সুস্থে নিতে হয়। এর প্রভাব জীবনে পড়বেই। মনে রেখো, একটা সঠিক সিদ্ধান্তই পারে জীবনকে সুন্দর থেকে সুন্দরতম করতে। একটু সময় নিয়ে হলেও উত্তম সিদ্ধান্তটাই গ্রহণ করা উচিত যে কোনো কাজে। কারণ জীবনের সাথে সিদ্ধান্ত ওতপ্রোতভাবে জড়িত। হঠাৎ তিরিক্ষি গলায় ওপাশ থেকে বলে উঠল ইহাম, এই মাথামোটা বলদ, মুখে কি অজগর ঢুকেছে? কথা বলছিস না যে? আমি কি বলছি শোনা যাচ্ছে না? আপনি কিন্তু আমাকে তুইতকারি করছেন। রাগ ঝাড়তে এতদিন পর কল দিয়েছেন আমায়? তাহলে কিন্তু আমি এসব সহ্য করব না। ফোন রাখছি। আবারও ফোঁস করে নিঃশ্বাস ফেলার ধ্বনি শুনেই মায়েরা ঠোঁট টিপে হেসে উঠল। হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। কি বিড়বিড় করছেন? স্পষ্ট করে বলুন। আমি বললেই কি তুমি শুনো আমার কথা? শুনি না বলছেন? যতটুক শুনি তা কি ঢের নয় বলুন? আপনি তো কানাকড়িও আমার কথা শুনতে চান না ক্যাপ্টেন সাহেব। তুমি মনে হয় বলতে আসো কথা। গত 7 দিনে একটাবার কল এসেছে তোমার ফোন থেকে? আমি দেইনি, আপনিও দেননি। সমান সমান কাট। বাহহ, দ্যাটস গুড। এই না হলে পিচ্ছি বউ। মায়েরা ঠোঁট টিপে হেসে উঠল। হাতের সিঙ্গারাটা এবার পুরোপুরি ঠান্ডা হয়েছে। সেই যে এক কামড় বসিয়েছিল, এরপর ইহামের কথার ধরনে আর ইচ্ছা হয়নি কামড় দেওয়ার। বরং লোকটার অস্থিরতা উপভোগ করা তার কাছে বেশি মজার লাগল। ঈষৎ লোকটা মনে হচ্ছে জলে পুড়ে যাচ্ছে। তো পিচ্ছিকে কল দিয়েছেন কেন? কে বলেছে কল দিতে? 7 দিন গিয়েছে, আরও 7 মাস যাক, সেটা তো আপনাকে দিয়ে ভালোই পারা যাবে। রাখছি আমি। খবরদার কল রাখবে না। কথা আছে তোমার সাথে আমার। লোকটার কড়া গলার কথা শুনেও হাসি পেল তার। কারণ তার খুব ভালো করেই জানা আছে মানুষটা কি নিয়ে কথা বলছে। এর জন্যে 2-1টা বকা শুনলেও তার কিচ্ছুটি যায় আসবে না। বরঞ্চ আরও উপভোগ করবে। কারণ সেগুলি হবে লোকটার ভেতর থেকে নির্গত জ্বলনের অগ্নিফুলিঙ্গ। কি কথা? ওপাশ থেকে লোকটার শান্ত দৃঢ় কণ্ঠ শোনা গেল। সরল অথচ তীক্ষ্ণ কণ্ঠে শুধালো, তোমাকে ফেসবুকে ছবি দিতে বারণ করেছিলাম মায়েরা। এগুলি আমার একদম পছন্দ না। কেন দিলে তবে? মায়েরা নিঃশব্দে হাসল। তার খুব বলতে ইচ্ছা হলো, আপনার জন্যেই তো দিয়েছি। আপনি ইচ্ছা করে কল দেননি, তাই বাধ্য করেছি। জানি তো বোকার জন্যে হলেও ঠিকই কল দিবেন। তবে মুখে বলল, আমার ফোন, আমার ছবি, আমার ফেসবুকে, তাই ইচ্ছাটাও আমার। বাঁকা কথা শুনে মুহূর্তে চটে গেল ইহাম। দাঁত কেটে ক্রোধ পিশল। এই বেয়াদব মেয়ে কখনো সোজা হবে না।
এর বদলে তাকেই পাগল করে ছাড়বে। ছবি দিয়েছ তো দিয়েছ, তাও আবার শাড়ি পরা ছবি দিয়েছ। কোন সাহসে করলে এটা? আচ্ছা, আমাকে কি জ্বালিয়ে জ্বালিয়ে পাগল করে দিতে চাইছো মায়েরা? এক শীতল আধুত অনুভূতিতে মায়েরার গা ভেসে উঠল। ঠোঁটের কোনায় একটা তৃপ্তির হাসি যত্ন করেই ফুটে উঠল অচিরে। মৃদু আওয়াজে ঠোঁট ছিঁড়ে বের হয়ে এলো, আমি আপনার দুর্বলতা বুঝে গিয়েছি ক্যাপ্টেন সাহেব। আপনাকে তবে জ্বালিয়ে জ্বালিয়ে আপনার অনুভূতি স্বীকার করাবো আমি। করতেই হবে আপনাকে। এই বেয়াদব মেয়ে বিড়বিড় করে কি বলছো? স্পষ্টভাবে কথা বলো। ইহামের চিবিয়ে বলা কথায় মজা পেল মায়েরা। কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিস আওয়াজে বলল, আপনাকে কি আমি খুব জ্বালাতন করছি বলুন না ক্যাপ্টেন সাহেব। কিভাবে জ্বালাতন করছি? আমাকে বেশি জ্বালাতে যেও না মেয়ে। সামনে থাকলে আমার আগুনে আমি তোমাকেও জ্বালিয়ে পুড়িয়ে শেষ করব কিন্তু। তবে আমি কি আপনার জন্যে অপেক্ষা করব? মায়েরার লঘু আওয়াজে বলা কথা শুনে স্তব্ধ হল ইহাম। কপালে কয়েকটা সরু রেখা দেখা গেল। মেয়েটা অন্য সুরে কথা বলছে কেন? অল্প সময় নিয়ে চিন্তা করল ইহাম। শান্ত স্বরে শুধালো, জ্বলার জন্যে তুমি মনে হয় খুব আগ্রহী মায়েরা? কেন নয়? বেশি বেড়েছ বলে মনে হচ্ছে। কোন দিক দিয়ে? এক গালে বক্র হাসল ইহাম। তার চতুর মস্তিষ্ক তাকে কিছু ইঙ্গিত দিচ্ছে। সে চাইছে না পরীক্ষার আগে মেয়েটার পাগল মাথা আরও বিগড়ে যাক। তাই কথার মালা আরও দীর্ঘ না করে ইতি টানবার প্রস্তুতি নিল। শান্ত তীক্ষ্ণ কণ্ঠে জানালো, আজেবাজে মতলব রেখে পরীক্ষা চলে আসছে, তার প্রস্তুতি নাও। তুমি যে গাধা তাতে এ প্লাস তো আর পাবে না। কিন্তু 4.70 এর উপরে যদি পয়েন্ট না আসে তবে তুমি বুঝছে ভয়ঙ্কর জিনিসটা কি। তাই নজরটা এখন পড়াশোনায় দাও। আর শেষ একটা কথা, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ভুলেও যদি শাড়ি পরা ছবি ফেসবুকে দিতে দেখে, তো করবেন কি আপনি? দূর থেকে আর কিই বা করতে পারবেন? মায়েরার কোমল কণ্ঠে হেয়ালিপনার কথাগুলি সহ্য করতে পারল না ইহাম। তার ভেতরের অনাকাঙ্ক্ষিত অস্থিরতা তাকে কাবু করে নিচ্ছে। এই মুহূর্তে যা অসম্ভব সেই স্পৃহা শুধুমাত্র মেয়েটার কণ্ঠে জাগছে। এভাবে কেন কথা বলছে সে? তাকে জ্বালিয়ে ভস্ম না করে কি এই মেয়েটা শান্ত হবে না নাকি? দিন দিন মেয়েটা তাকে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অস্থির ব্যাকুল করে তুলছে। মেজাজ তার তুঙ্গে উঠল। রাগে ফোঁসফোঁস করে জানালো, আরেকবার শুধু দিয়ে দেখিস পৃথিবীর যে প্রান্তে থাকি একেবারে তোকে জানে মেরে তবেই আসব। খট করে কল কাটার শব্দ হলো। মায়েরা খানিক ভয়ও পেল লোকটার কথায়। এত রেগে গিয়েছে মানুষটা? তাকে জানে মারার হুমকিও দিল? বিস্ময়ের ভাব কাটাতেই ব্যাপারটায় ভীষণ মজা পেয়ে হেসে উঠল মায়েরা। লোকটা যে নাস্তানাবুদ হচ্ছে তা প্রস্ফুটন সুস্পষ্ট। এক জাদুকরী তৃপ্তিতে আবারও বেখেয়ালি হাসল সে। ক্যাম্পের ভেতরে তখন ইহাম অন্যান্য সৈনিকদের ট্রেনিং দেওয়াতে ব্যস্ত। এই মুহূর্তে নিজের মায়ের কল পেয়ে চিন্তিত হল সে। কপাল কুঞ্চন করে শঙ্কিত ভাবটা আরও গাঢ় করল। এই অসময়ে মায়ের ফোন কেন এলো? তিনি তো তাকে ডিউটি টাইমে কখনো কল দেন না। কিছু হলো না তো আবার ওদিকে? ইহাম একটু দূরে নীরব জায়গায় দাঁড়িয়ে কল রিসিভ করল। পরনে তার ইউনিফর্মের প্যান্ট আর খাকি রঙের টি শার্ট। প্রস্ত বুকটা টানটান করে পেশিবহুল হাতগুলি দৃশ্যায়ন করে ধীর রূপে দাঁড়ালো। সংশয় জড়ানো কণ্ঠে সালাম দিল। ওপাশ থেকে শিরিন বেগম সালামের জবাব নিতেই এবার মোটা গলায় প্রশ্ন করল ইহাম, কি হয়েছে মা? ডিউটি টাইমে কল দিলে যে ওদিকে সব ঠিকঠাক? আমতা আমতা করে শিরিন বেগম উত্তর দিলেন, এদিকে সব ঠিকঠাক আছে বাবা। আসলে একটা প্রয়োজনে তোকে কল করেছিলাম। খুব দরকার। কি হয়েছে মা? ডিউটিতে আছি, তাড়াতাড়ি বলো। সিরিয়াস কিছু নয় তো? শিরিন বেগম নিজের ছেলেকেই ভয় পাচ্ছেন। অবশ্য ছেলে বড় হয়েছে, বিচক্ষণ বুদ্ধিমান ব্যাটা ছেলে। তাই যে কোনো বিষয়ে ছেলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এমনকি কখনো কখনো কোনো বিষয়ে মা বাবা দুজনই তাকে খানিক ভয়ই পান। কথাটা বলতে তিনি ইতস্তত বোধই করছেন। ছেলে যে রগচটা, যদি মুখের উপর না করে দেয় তখন? তা না হ্যাঁ করানো তো অসম্ভব। তবুও জোর দিয়ে বললেন তিনি, আসলে তোর খালাতো ভাই হিমেলের বিয়ে। তোর খালাম্নি দাওয়াত দিয়েছে। বলেছে যে করেই হোক ফেনীতে যেতে হবে। মা দাওয়াত দিয়েছে, যাও। এটা আমাকে জিজ্ঞেস করে যেতে হবে কেন? ওপাশের শিরিন বেগম চুপ রইল। চিন্তা করলেন কিভাবে বলা কথাটা। উনাকে চুপ থাকতে দেখে ইহাম ধারালো গলায় বলে উঠল, মা তুমি কি কোনো ভাবে আমাকে বিয়েতে যেতে কল দিয়েছ? দেখে আমি আমার বাপের চাকরি করি না যে দুদিন পর পর ছুটি পাব। দেশের জন্যে কাজ করি। চাইলেই সব সম্ভব হয় না মা। আরে না, তোকে যেতে বলছি না। আমি তো জানি এখন চাইলেও ছুটি পাবি না। তো এখন কল দিয়েছ কেন? তুমি জানো না অন ডিউটিতে আছি। রাগ করিস না। আসলে বাবা আমি চাইছিলাম আমাদের সাথে মায়রাকেও নিয়ে যাই। তোর খালাম্নিও খুব করে বলেছে। এবার ইহামের রাগই হলো। মেজাজ গরমের মাত্রা অনুযায়ী তরতর করে বাড়ল। কপাল আরও কুঁচকে এলো তার। চোখ সরু করে গম্ভীর কণ্ঠে জানালো, পাগল হয়েছ মা?
ওকে নিয়ে যেতে হবে কেন? আর 2 মাস বাকি আছে ওর ফাইনাল এক্সামের। আর তুমি বলছো ওকে নিয়ে বিয়ে খেতে যাবে? ওর যেতে হবে না, তোমরা যাও। আরে শুন, 3 দিনের তো ব্যাপার, এত রাগ করার কি আছে? নিয়ে যাই মেয়েটাকে, ওরও ভালো লাগবে। মেজাজ খারাপই লাগছে ইহামের। দুপুরের রোদে শরীর জ্বলছে নাকি রাগে বুঝতে পারছে না। মায়েরাকে নিয়ে ওই ফেনি যাবে তার মা? দেখে রাখতে পারবে ওই মেয়েকে? পড়াশোনা রেখে এখন বিয়ে খাওয়ার কি আছে? মায়ের জোর গলায় অনুরোধ কিছুই শুনল না ইহাম। তার এক কথা, মায়েরাকে যেন নিয়ে যাওয়া না হয়। অন্তত সে তো জানে এর প্রকৃত কারণ। যদিও বা সে থাকতো তবে আলাদা একটা কথা ছিল। কিন্তু এভাবে মায়েরাকে এখানে কিছুতেই পাঠানো যাবে না। তাও আবার হালিমা আন্টির বাড়িতে। যদি আবার কিছু একটা হয়? না, কোনো দরকারই নেই ওই মেয়ের যাওয়ার। মা শুধু শুধু এটা নিয়ে কথা বাড়িও না তো। মায়েরা যাবে না, ওকে এসবে টেনো না। তোমরা বিয়ে খেয়ে এসো, ওকে নিয়ে আমি অন্য সময় যাব। তোর কোনো কথাই আমি এবার শুনবো না ইহাম। মেয়েটা সারাক্ষণ পড়তে পড়তে নাকি এখন মাথা ব্যথা করে। একটু ঘুরে আসলে ওরও ভালো লাগবে। 3 দিনে পড়ার এমন কোনো ক্ষতি হয়ে যাবে না। আমরা কাল রওনা হব, রাখছি এখন। মায়ের কল কাটতেই সূক্ষ্ম উদ্বিগ্ন এক ভাব ঝুঁকে বসল তার আঙ্গিনায়। কপালের চিকন রেখা আরো গাঢ় হল। ভেতরের উদ্বেগ তাকে অস্থিরই করল প্রবলভাবে। তার মূল চিন্তার বিষয়ই তো হালিমা আন্টির ছোট ছেলে হাসিবুল্লাহকে নিয়ে। শালা আবুলটা 1 নম্বরে লুচ্চা। মেয়ে দেখলেই চুকচুকানি বাড়ে। তার অনুপস্থিতিতে যদি মায়েরার সাথে কোনো অভদ্রতা অসভ্যতা করে ওই হাদারাম আবুলটা? ফিচেল মেজাজের সাথে দুশ্চিন্তা সংশয় মিলে মিশে একাকার হয়ে বিতৃষ্ণা বিরক্তির স্কেল তোড়তড় করে বাড়ল। বেলা 11টার দিকে 3 মা মেয়ে রওনা হয়েছে ফেনীর উদ্দেশ্যে। মহিন সাহেব পরশু দিন বিয়েতে যাবে, তাই নিজস্ব প্রাইভেট কার করেই শিরিন বেগম, শিফু আর মায়েরা রওনা হয়েছে। মায়েরার আদল হাস্যোজ্জ্বল, মন ফুরফুরে, উচ্ছ্বাস নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। অনেকদিন নিজের উপর এক প্রকার প্রেশার খাটিয়ে পড়ায় ডুবে থাকায় একঘেয়ে চলে এসেছিল। মোটামুটি ছাত্রী হওয়া, এর আগে এভাবে আটঘাট বেঁধে পড়াশোনায় কখনো নামেনি সে। কিন্তু এবার ইহামের কথা বেশ প্রভাব ফেলছে তার মাঝে। হতচ্ছাড়া কিভাবে বলে সে ফেলটুস ছাত্রী? দেখিয়ে দিতে হবে না ওই লোকটাকে তার রেজাল্ট? তাছাড়া মানসম্মানের একটা বিষয় আছে। কোনোভাবে ফেল করলে কিংবা রেজাল্ট খারাপ হলে ওই লোকটা তার ইজ্জতের ফালুদা বানাবে। আর শ্বশুর বাড়ির মানুষজনের সামনেও বা লজ্জায় কি করে মুখ দেখাবে? কিভাবেই বা বলবে নিজ মুখে রেজাল্টের কথা? সারা বছরের আধখাওয়া পড়া শেষ করতে এবার সে হিমশিমি খাচ্ছে। তাই ডান বাম তাকানোর সময় নেই। সময়ের দীর্ঘমালা অল্প হলেও এর কাছে মূল্য বিশাল। এখন ভেতরটা মনে হয় একটু স্বস্তি লাগছে। এই তো রিল্যাক্সে প্রাণ ভরে একটু শ্বাস নিতে পারছে। শিরিন বেগম মাথা হেলিয়ে দিয়েছেন সিটে। ঘুমও পাচ্ছে গাড়ির ঝাঁকুনিতে। এদিকে শিফু আর মায়েরা বকবক করে গাড়ি উঠিয়ে ফেলছে। দুজন মিলে ঢং করে সেলফিও তুলছে। ফোনের স্ক্রিনে তোলা ছবিগুলি দেখতে দেখতে মাথা কিলবিল করল তার। শিফুর সাথে একটা ছবি মনে মনে ঠিক করল ডেটে দেওয়া যায়। অপরদিকে ওই মানুষটাও একটু জ্বলবে। গাড়িতে উঠার আগেই শিরিন বেগম বলে দিয়েছেন ইহাম কল করলে তা ধরার দরকার নেই। অযথা বকা শুনে কাজ কি? শাশুড়ির মুখে শুনেছে লোকটা তার পরীক্ষার দোহাই আসতে মানা করেছিল, তবে এখন শাশুড়ির জোরে আসতে পেরে মন বড্ড ভালো লাগছে। শাশুড়ি তার একদম ছেলের মুখে ঝামা ঘষেছে। ঠোঁট টিপে হেসে উঠল মায়েরা। ছবিটায় হাত দিয়ে দুজনের মুখই আড়াল করে রাখা। দুজনেরই চোখ দেখা যাচ্ছে। ডে ডান করতে করতে মনে মনে তৃপ্তির হাসি হাসল মায়েরা। জলুক ক্যাপ্টেন সাহেব, জলে পুড়ে কয়লা হোক, তবেই না কাজ সাধন হবে। বউয়ের কাছে গম্ভীর চাপা ভাব দেখানো? পৃথিবীর কোন বদল এমন করতে যায়? আমাকে গাধা বলে নিজে যে একটা বলদ তার বেলায়? বউয়ের কাছে কোন লোকটা অনুভূতি প্রকাশ করতে না চায়? অনুভব করে তবে সরাসরি মুখ ফুটে বলে না কেন? কি এমন হবে নিজের ভালো লাগার অন্তরের কথাটা বললে? আপনাকে সরাসরি নিজের অনুভূতি প্রকাশ করতেই হবে ক্যাপ্টেন সাহেব। জ্বলতে হলে জ্বলুন, তবুও বুলন। আর কোনো থামাথামি নেই। গাড়ি আপন গতিতে ছুটছে। পাকা ফাঁকা রাস্তা পেয়ে গাড়ি সাই সাই করে এগিয়ে যাচ্ছে। রাস্তার দুই পাশের বড় বড় গাছগুলি মারিয়ে গাড়ি নিজ গন্তব্যে এগিয়ে যাচ্ছে। শিরিন বেগম ক্লান্ত শরীর নিয়ে ঘুমে চলে গিয়েছে আর শিফু ক্লান্ত মন নিয়ে সিটের হেডে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে রেখেছে নিশ্চুপে। মায়েরা জানে শিফু ঘুমায়নি। তার চোখের পাতা পিটপিট করছে। ছোট্ট মেয়েটা নিজেকে যতটা স্বাভাবিক স্বস্তির দেখাতে চাইছে ততটা নয় ভেতরের অবস্থা। তাকে দেখলেই সেটা বোঝা যায়। চওড়া হাসির মাঝেও কোন প্রাণ নেই, নেই কোনো সজীবতা। মেয়েটা ক্লান্ত ভারাক্রান্ত মনের পিছুটান কাটাতে পারেনি এখনো। তাই তো ইচ্ছাকৃত হাসির অন্তরালে গভীরভাবে ফুটে উঠে গাঢ় ব্যথিত হৃদয়টা। এদিক থেকে মায়েরার মনে হয় শিফু তার থেকে বয়সে কম হলেও শক্ত মনের মানুষই। ভাইয়ের ধাত পেয়েছে বোধ হয় খানিক।
নয়তো আবেগে ভেসে পড়া বয়সেও শিফুয়া কিভাবে দৃঢ় শক্তভাবে নিজেকে গুটিয়ে নিয়েছে। সবটা সামালে উঠার চেষ্টাও করছে হয়তো। ওদিকে তার ভাইয়াটাও প্রায় নিস্তেজ হয়ে গিয়েছে। আগের মতো কথা বলে না, ঝগড়া করে না, সবসময় কেমন চুপচাপ থাকে। মুখে স্পষ্ট বিষণ্ণতার ছাপ নিয়ে ঘুরে। বাড়িতেও বেশি সময় থাকে না। 1 সপ্তাহ বাদেই তার ফ্লাইট। অথচ পরিবারকে সময় দেওয়ার বদলে একা থাকতে পছন্দ করে। দুজন দুই দিক দিয়ে কষ্ট পাচ্ছে। আচ্ছা, ইহাম নিজের মতো করে সব না ভাবলে তো আর তাদের এত কষ্ট হয় না। দুজনই কষ্ট পাচ্ছে। তার চেয়ে এক করে দেওয়া কি যুক্তিসঙ্গত ছিল না? যুক্তিতে চাপা পড়ে যাওয়া বিষয়টা কি আবার তোলা যায়? বিষয়টা নিয়ে একটু কথা বলে দেখা যায় না আবারও? এক নাগারে ইহাম কল করে যাচ্ছে মায়রাকে, কিন্তু মেয়েটা ফোন উঠাচ্ছে না। চিন্তায় ব্যাকুলতায় শরীর জ্বলছে। মেজাজ খিটখিট করছে বিছুটি পাতা লাগার মতো। মেয়েটা কল কেন ধরছে না? ফোনটা তুলে কথা বললে কি হবে তার? এই মেয়েটা মনে হয় তাকে না মেরে শান্ত হবে না। সেই কখন থেকে কল দিয়েই যাচ্ছে অথচ ধরার নাম নেই। ভেতরের অস্থির ব্যাকুলতার ভাব ক্রমশ ঝড়ের বেগে বাড়ছে। সামান্য কল ধরা নিয়ে আজ তার এত অস্থির লাগছে কেন? মেয়েটা তো এমনি খামখেয়ালিতে মত্ত হওয়া তোত্তারা একা মেয়ে। মাথার তারেও মেয়েটার সমস্যা আছে। নয়তো এত গুলি কল দেওয়ার পরেও কেন ধরছে না ফোনটা? ইচ্ছা করে এমন করছে কি? মায়রার আজকে কল না ধরা তার রাগের বদলে দুশ্চিন্তায় পতিত করছে। মেয়েটা একটু কল ধরে বললেই হয় ওখানে গিয়েছে কি না বা সব ঠিক আছে কি না। এদিকে যে চিন্তায় চিন্তায় তার বুকটা ব্যথায় জর্জরিত হচ্ছে, দমটা আটকে আসছে, সেদিকে কি কোনো ধারণা আছে ওই বদল মেয়ের? এই মেয়েটা নিশ্চয় তাকে মেরে শান্ত হবে। ফোঁস করে নিঃশ্বাস ফেলল ইহাম। ভেতরটা বড্ড চঞ্চল হয়ে উঠেছে তিক্ত অস্থিরতায়। সব কিছুতে কেমন বিরক্ত অনুভব করছে। ধীরগতিতে ইব্রাহিমকে আসতে দেখে নিজেকে শক্ত করার চেষ্টা করল। ঢোক গিলে অভিভঙ্গি বদলানোর অভিপ্রায় গলা কাশল। অতঃপর ইব্রাহিমকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজ থেকেই শান্ত অস্থির কণ্ঠে শুধালো, কাউকে কখনো ভালোবেসেছ লেফটেন্যান্ট ইব্রাহিম? আচমকা এমন কথায় বিস্ময় থমকে গিয়েছে ইব্রাহিম। চোখ বড় বড় করে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের গম্ভীর লোকটার দিকে। হলো কি তার স্যারের? প্রেম ভালোবাসা নিয়ে কখনো তো মানুষটা কিছু বলে না, বরং সবসময় এড়িয়ে যায়। কিন্তু এখন এমন কথা কেন? আচ্ছা, স্যারের চোখে মুখে কি চিন্তা অস্থিরতার ছাপ? বউয়ের সাথে কিছু হয়েছে কি? ঝগড়াটগড়া বাধায়নি তো কর্নেল সিহাবুদ্দিনের মতো? লোকটা বউকে প্রচণ্ড ভালোবাসা এই বয়সে এসেও, কিন্তু বউকে সময় দিতে পারে না বলে টুকটাক বিষয়েও ঝগড়া লেগে থাকে। আর বউয়ের সাথে ঝগড়া করে এসে রাগ ঝাড়ে তাদের উপর। কি হলো ইব্রাহিম, তুমিও বোবা হয়ে গিয়েছ নাকি? হঠাৎ ক্যাপ্টেনের কড়া গলা শুনে অপ্রস্তুত হয় ইব্রাহিম ছেলেটা। থতমত খেয়ে তাকায় অসহায় দৃষ্টিতে। শুকনো ঢোক গিলে কোনো রকম বলে, জি স্যার। ভালোবেসেছ কাউকে? মানে সিরিয়াসলি এমন একটা কোমল মনের প্রশ্ন কিনা তার স্যার ধমকে জিজ্ঞেস করছে। যেভাবে তাকিয়ে ধমকাচ্ছে তাতে নিশ্চয় কেউ গভীর প্রেমে ডুবে থাকলেও স্যারের সামনে এসে বেমালুম ভুলে যাবে। এই স্যারের যে রুক্ষতা তাতে তার ওই ছোট্ট বউটিকে কি করে? তার কাছে মনে হয় ডিপার্টমেন্টের সবচেয়ে রাগী রুক্ষতা বোধ হয় ক্যাপ্টেন ফাহাদ ইহাম চৌধুরী। স্যারের সব কিছুর মাঝে রুক্ষতা থাকা চাই। এই যে ভালো নরম একটা প্রশ্ন উনি এমনভাবে করবেন যে মনেই হবে না উনি সহজভাবে কিছু জানতে চাইছেন কিংবা সহানুভূতি প্রকাশ করছেন। বরঞ্চ বলার ধরন শুনে নিঃসন্দেহে মনে হবে সব কিছুতে যেন কঠোরতা মিশে আছে। সেই স্যারের মুখে ভালোবাসার কথা শোনা একটু আশ্চর্যেরই বিষয়। ইব্রাহিম ঢোক গিলল, থেমে জবাব দিল, না স্যার। তাহলে আর তোমায় বেকার জিজ্ঞেস করছি কেন? ধ্যাত বিরক্তিকর। স্যার কিছু জানতে চাইলে বা বলতে চাইলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। তীক্ষ্ণ সরু চোখে ইব্রাহিমকে দেখে সিগারেট জ্বালাল একটা। ঠোঁটের ফাঁকে কায়দা করে সেটা টান মেরে চোখ ফেরালো অন্যদিক। বাগানের টকটকে লাল গোলাপের দিকে কিছুক্ষণ তাকিয়ে সরল নরম কণ্ঠে শুধালো, ভালোবাসা কি ইব্রাহিম? ইব্রাহিম অতি আশ্চর্য হলেও ঠোঁট টিপে হেসে উঠল। তার ধারণা তবে ঠিক। স্যার তার ভালোবাসায় ফেসেছে। চেহারায় এক সূক্ষ্ম অস্থিরতা, চোখে কারো জন্যে গাঢ় ব্যাকুলতা। নিশ্চয় বউয়ের প্রেমে মজেছে স্যার। গলা কাশল ছেলেটা। ধীর কণ্ঠে বলল, স্যার ভালোবাসা হলো অন্তরের একটা সূক্ষ্ম অনুভূতি। এটা মনস্তাত্ত্বিক বিষয়, যা অনুভব করা যায় গভীরভাবে। ভালোবাসা মানে একটা আবেগ স্যার। তীব্র একটা আকর্ষণ। ভালো থাকার প্রশান্তিতে থাকার একটা নির্ভেজাল মহৌষধ। ধরতে পারেন হৃদয়ের একটা আলো, যা কখনো রোদের মতো উজ্জ্বল তো কখনো হিম শীতল অনুভূতি। আপনি যখন কাউকে ভালোবাসবেন তখন আপনার কাছে সেই মানুষটার একটা গুরুত্ব আপনার অন্তরে স্থায় নিবে। তার সব কিছু আপনায় ভাবাবে। তার আনন্দ আপনাকে আনন্দিত করার চেয়ে বেশি তার কষ্ট আপনাকে দগ্ধ দিবে। ওই মানুষটার কিছু হলে দেখবেন ঠিক আপনার নিঃশ্বাস আটকে আসবে। তার জন্যে একটা চিন্তা আপনার মস্তিষ্কের এক কোণায় ঠাঁই নিবে।
ভালোবাসলে সেই মানুষটাকে যত্নে রাখতে, সবকিছু থেকে আগলে রাখতে আপনার মনে প্রবল এক আকাঙ্ক্ষা জাগবে। সেই মানুষটার প্রতি তীব্র একটা নেশামো আকর্ষণ আপনার আলোড়িত করবে। তার উপস্থিতি আপনাকে যেমন আনন্দ প্রশান্তি দিবে, তেমনি তার অনুপস্থিতি আপনাকে তার চেয়েও অধিক পুরাবেও। ভালোবাসার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই স্যার। এটা কেবল অন্তরের গভীর স্থল থেকে অনুভবের এক মিশ্র আধুত অনুভূতি। এই জন্যেই হয়তো রবীন্দ্রনাথ বলেছিলেন, ভালোবাসা কেবল পাওয়া নয়, তা অনুভব করাই যথেষ্ট। ইহাম মনোযোগ দিয়ে স্থিরভাবে দাঁড়িয়ে সবটা শুনল। ভেতরের গহীন থেকে কিছু একটা অনুভবও করল নিভৃতে। এই সবগুলি কি তার সাথে হচ্ছে? ভেতরের নীরব আন্দোলনের মানে কি এর আওতায় নয়? গভীরভাবে ভাবল ইহাম। ততক্ষণে তার সিগারেট শেষ ধোয়াটুক শূন্যে ছুঁড়ে ঘাড় বাঁকিয়ে তাকালো ইব্রাহিমের দিকে। ছেলেটা নিশ্চয় তার তীক্ষ্ণ শানিত নজর দেখে কাছুমাছু হয়ে গিয়েছে। কপালের সূক্ষ্ম ভাঁজটা ইহাম পরিষ্কার ফোকফকে করল। শান্ত ধীর কণ্ঠে বলল, তুমি তো দেখছি কবিদের মতো বর্ণনা দিচ্ছ ইব্রাহিম। উজ্জ্বল শ্যামবর্ণের মুখটা লজ্জায় লাল হয়ে গিয়েছে ছেলেটার। স্যারের মুখে প্রশংসা শুনে মাথা নত করে নিয়েছে সে। থাকো, আসছি। চট করে মাথা তুলল ইব্রাহিম। কপালের রেখা তুলে গটগট করে বলল, ক্যাপ্টেন কমান্ডিং অফিসার আশরাফুল ইসলাম আপনার সাথে মিটিং রেখেছে। আমাদের এখনই যেতে হবে। ইহাম ফোঁস করে দম ছাড়ল। নিশ্চয় আবার কাজের ফোয়ারা। একবার নির্লিপ্ততা দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আবারও ছুটল এর বিল্ডিং এর দিকে। ফেনীতে পৌঁছাতে পৌঁছাতে মায়রাদের 4টার উপরে বেজেছে। গাড়ি থেকে নামতেই এত মানুষের ঘিরে ধরা মায়রাকে বেশ অপ্রস্তুতে ফেলে দিয়েছে। লাজুক কায় মাথা নত করে নিয়েছে সে। শ্বশুরবাড়ির এত আত্মীয়র সামনে বেশ বিব্রত বোধই করছে। হালিমা বেগম মায়রাকে 2 হাতে আগলে নিয়ে ঘরে প্রবেশ করলেন। তুমি যে এসেছ আমি কত খুশি হয়েছি যে মা, বলে বুঝানো যাবে না। আপাকে বারবার বলেছিলাম ইহামের বউকে নিয়ে আসতে। আম্মা আছে দেখবেন বলে যে কতবার সে কথা আওড়েছে। আসো মা, ভেতরে আসো। একে তো বিয়ে বাড়ি, তার উপর ঢাকা থেকে মেহমান আশায় ঘিরে নিয়েছে তাদের। ঘরে মানুষের গিজগিজ। শহর থেকে গ্রামে কেউ আসলে যেমন মানুষের ঢল পড়ে যায়, তেমন ভিড় জমেছে বাড়িতে। আশেপাশের মানুষজনও দেখতে এসেছে কে এলো। চারিদিকে এত মানুষজন দেখে লঘু অস্থিরতায় ইতস্তত অনুভব করছে মায়েরা। বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। লোকে এসে এসে তাকে দেখে যাচ্ছে। ওড়না টেনে মাথা নুয়ে আছে সে। খুবই বিব্রতকর অবস্থা। গাড়িতে যতটা না অস্থির লেগেছে, এখন তার বেশি লাগছে অস্বস্তি। লোক সমাগমে ভ্যাপসা গরমও লাগছে ঘরটায়। ফ্যানের বাতাসও যেন গায়ে লাগছে না। খানিক মাথা তুলে আশেপাশে ননদ কিংবা শাশুড়িকে না পেয়ে সংকোচ বাড়ল তার। তবুও নীরবে বসে থাকতে হচ্ছে। বাহির থেকে শিফুর গলা শোনা যাচ্ছে। লোকজনের সাথে ভালোমন্দ কথা বলছে। তবে শাশুড়ি কোথায়? হালিমা বেগম ঠান্ডা লেবুর শরবত করে এনে হাতে তুলে দিলেন। মায়েরাকে জোর করে হাত ধরিয়েও দিলেন তিনি। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, খাও মা খাও। ভ্যাপসা গরমে ভেতর কাহিল। আশপাশ না দেখে চুমুক দিয়ে গ্লাসের সবটুক শরবত শেষ করল সে। কাগজি লেবুর শরবত বেশ লেগেছে খেতে। মা, আরেক গ্লাস দেই? আর একটু খাও। এত দূর জার্নি করলে। বেশ ভদ্রতার সাথে নম্র গলায় জবাব দিল মায়েরা। না খালামনি। আর লাগবে না। ইতস্তত বোধ করে জানতে চাইল, আচ্ছা খালামনি মা কোথায়? হালিমা বেগম হাসলেন। উত্তর দেবার আগেই এক বৃদ্ধ মহিলা, কই দেহি তো। তোরা দেহি আমার নাতবউ এর চাঁদ মুখটা, বলতে বলতে লাঠিতে ভর করে এগিয়ে এলেন। উনাকে ধরে ধরে শিরিন বেগম নিয়ে আসছেন। মায়েরা বুঝল এটা তার নানি শাশুড়ি। শুনেছে উনার মেরুদণ্ডের সমস্যার কারণে ঘন্টার ঘন্টা রাস্তা তিনি বসে থাকতে পারেন না। তাই আগদের সময় যাওয়া হয়নি উনার। পাশের গ্রামেই তার নানার শ্বশুরের বাড়ি। ভদ্রলোক জীবিত নেই এখন। 80 বছরের বৃদ্ধা, দেখতে এখনো পাকা আমের মতো লাল টুকটুক। কুজো হয়ে লাঠি ভর করে হাঁটেন তিনি। উনাকে কেঁপে কেঁপে আসতে দেখে চটজলদি করে মায়েরা উঠে দাঁড়ালো। এগিয়ে গিয়ে পায়ে হাত লাগিয়ে সালাম করবার আগেই বাদ সাধলেন বৃদ্ধা আর শাশুড়ি দুজনই। মায়েরা নীরবে কুলছুমা বেগমকে ধরে ধরে বিছানায় বসালেন। বৃদ্ধা হাত বাড়িয়ে টেনে তাকেও বসালেন নিজের কাছে। পিটপিট চোখ দিয়ে তাকিয়ে বললেন, বউ তো মাশাল্লা চাঁদের টুকরা রে শিরিন। জি আম্মা, আমার বউ চাঁদের টুকরাই। মায়েরা লজ্জায় আরো রঙ্গিন হলো। মাথার উড়োনা টেনে কুকড়ে বসল। কুলছুমা বেগমের সামনের দাঁত নেই। অথচ মাড়ি দিয়ে পান চাবলাতে চাবলাতে জিজ্ঞেস করলেন, আমারে চিনবার পারছ? মায়েরা তাকালো। সাদা ধবধবে কুচকে যাওয়া দলা পাকানো চামড়ায় পান খাওয়া লাল ঠোঁটগুলি অদ্ভুত সুন্দর লাগছে। যৌবন বয়সে এই মহিলা নিশ্চয়ই আগুন সুন্দরী ছিলেন। মিষ্টি হেসে অল্প আওয়াজ তুলে বলল, জি নানু। বাহহ, নাতবউ তো আমার ভারী বুদ্ধিমতী। অনেক বড় হও বইন। স্বামী সোহাগী হো। শেষের কথায় মায়েরার গাল দুটি লাল হয়ে উঠল। মনে হলো সেখান থেকে গরম ধোয়া বের হচ্ছে।
হাত মুখ ধুয়ে আরও একটু দেরিতে মায়রাকে একটা রুমে নিয়ে আসা হলো। খুব গোছানো পরিপাটি একটা রুম, তবে খুব বেশি বড় নয়, মাঝারি আকারের একটা রুম। একটা ঘাট, একটা ওয়ার্ড্রব, একটা ড্রেসিং টেবিল আর ছোট্ট একটা টি টেবিল। এখানে শিফু আর সে থাকবে। শিফু এখনো রুমে আসেনি। ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় বসতেই খিদে মাথা চাড়া দিয়ে উঠল। পেট ভুক ভুক করে ডাকছে। খালি পেটে শরবত খেয়ে ওখানে দেওয়া নুডলস আর খায়নি সে। তার খুব খিদে পেয়েছে, তাই পছন্দের নুডলসটাও মুখে দেয়নি। এমনিতেই জার্নিতে মাথা ঘুরাচ্ছে, তার উপর ওটা খেলে নিশ্চয় অ্যাসিডিটি হবে। তার এখন এক প্লেট ভাত হলে খেয়ে আরামসে শুতে পারবে। কিন্তু এখনো ভাত দিচ্ছে না কেন এরা? খিদেও পেট ভেঙে যাচ্ছে তার। নিজের সাইড ব্যাগ থেকে ফোনটা বের করল। লক খুলতেই আটকে উঠল সে। চোখ বড় বড় করে রসগোল্লার মতো তাকিয়ে থাকলো ফোনের দিকে। পাষাণ মানব নাম্বার থেকে 47টা কল। সিরিয়াসলি? ওই মানুষটা এতবার কল দিয়েছে তাকে? শুকনো ঢোক গিলল। পরক্ষণে এক শীতল আবেশ শরীরের খিদে ক্লান্তি সব ভুলিয়ে দিল। ঠোঁটে একটু ফুটল সন্তুষ্টির হাসি। লোকটা আজকাল আধপাগল হয়েছে বুঝি। তার জন্যে করা অস্থিরতাগুলি বেশ উপভোগ করছে সে। ফোনে চার্জও আছে 2%, তাই দ্রুত কল দিতে গেল মানুষটাকে। নিশ্চয় রেগে গিয়েছে। তাকে ধমকও দিতে কৃপণতা করবে না মানুষটা। তবে নাম্বারটা ডায়াল করার আগেই শিফু এসে হাজির। ক্ষীণ গলায় জানালো, ভাবি চলো, আম্মু ডাকছে খাবারের জন্যে। এখনই যেতে হবে? হ্যাঁ খালাম্নি, ভাত বেড়েছে, আম্মু অপেক্ষা করছে তোমার জন্যে। আচ্ছা চলো। ধীরে সুস্থে কল করবে বলে মায়েরা ফোনটা চার্জে লাগিয়ে ওয়ার্ড্রোবের উপরে রেখেই চলে গেল ভাত খেতে। সন্ধ্যা সন্ধ্যা মায়েরা কল দিল ইহামকে। একবার রিং হয়ে এমনি এমনি কেটে গেল। আরেকবার কল দিলে মানুষটা নিজ থেকেই কল কেটে দিয়েছে দেখে মন খারাপ হলো মায়েরার। ভেবে নিল লোকটা হয়তো ব্যস্ত আছে, নয়তো রাগে কল ধরছে না। মন খারাপ মুখে ঠাঁই নেওয়ার পূর্বেই কল ঘুরালো ইহাম। মলিন মুখটা মুহূর্তে বদলে হাস্যোজ্জ্বল দেখালো। হ্যালো, তবে আমার কথা মনে হলো তোমার? আমি তো ভেবেছি স্বামী নামক বস্তুটাকেই ভুলে গিয়েছ। ইহামের করা কথা শুনে হেসে উঠল সে। তবে বুঝতে পারল লোকটা খানিক রেগেই আছে। তাই নিজ থেকেই বলল, আসলে আমার ফোনের চার্জ ছিল না, আর আমি ঘুমিয়েও গিয়েছিলাম। একদম মিথ্যে কথা বলবে না মায়েরা, ভালো হবে না। তুমি ইচ্ছে করে আমাকে জ্বালাতে কল ধরনি। মায়েরা আর জবাব দিল না। এটা সত্যি প্রথম 4-5 বার যখন ইহাম কল দিয়েছিল তখন সে ইচ্ছা করেই রিসিভ করেনি। কিন্তু এরপর সত্যি সে ঘুমিয়ে গিয়েছিল। আমাকে জ্বালাতে বেশ ভালো লাগছে তোমার, তাই না? তাই আগুনের গায়ে বাতাস করছো তা আরো বৃদ্ধি পেতে? ভুলে যেও না, এই বাতাসে বাতাসে তুমিও সেই আগুনের সংস্পর্শে চলে আসবে। উম্মম, বললেই হলো? এত সোজা নাকি সবকিছু? আমার এত শখ নেই আগুনে পুরার। তবে আমাকে পুড়িও না। আমি পুড়লে তোমাকে নিয়েই অরব মাথামোটা। মায়েরা থম মেরে রইল। কথার তাৎপর্য বুঝার জন্যে চুপটি করে রইল সে। ওপাশ থেকে কিছুক্ষণ নীরবতা পালন করে স্থির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল ইহাম, খাওয়া দাওয়া করেছ? হুম। গুড। এখন আমার কথা শুনো। হ্যালো। আপনার কথা ভালো করে শোনা যাচ্ছে না তো। এত শব্দ কেন আপনার ওখানে? গাড়িতে আছি। কোথাও যাচ্ছেন? হুম। মিশনে। আপনার এক জীবন এই মিশন করেই কাটবে। তার বিড়বিড় করে বলা কথাটা নিজ দায়িত্বে বুঝে নিয়েছে অপরদিকের মানুষটা। এক শীতল কণ্ঠে সেই কথার জবাব দিল সে। কি করব বলো? বউ তো আমার আর স্বামী করে না, তাই আমাকে মিশনই করতে হয়। বউ না করলে বউ আর স্বামী করবে কেন? বউকে রোজ ভালোবাসা দিলে বউ এমনি স্বামী করবে। কোনো প্যারা নাই। স্তব্ধ হয়ে গেল মায়েরা। খালি মুখেই বিষম খেল সে। বিমূর চিন্তাভাবনা গুলি আঁচো করতে পারেনি লোকটা এমন ধরনের বেখাপ্পা কথা বলবে। এটা তুমি বেশ চাইতে পারো তাই না আমার পিচ্ছি মিসেস চৌধুরী? শুনেছে পুরুষ মানুষ খুব বজ্জাত হয়। তারা একটা উছিল্লা পেলে সময় অসময়ে নারী লোকের মতনই খুঁচায়। আর তা যদি হয় গভীর অপ্রত্যাশিত কোনো বিষয় নিয়ে, তাহলে তো কথায় নেই। উল্টাপাল্টা কথা বলবেন না। যত সব আজাইরা কথাবার্তা শোনার জন্যে আমি বসে নেই। রাখলাম। শুনো মায়েরা, কথা আছে। আবার কি কথা? আউলফাউল কথা বলবেন? সিরিয়াস মায়েরা, শুনো আমার কথাগুলি। বাসার সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে তোমার? হুম হয়েছে। হঠাৎ এই কথা জিজ্ঞাস করছেন কেন? শুনো, একা একা কোথাও বের হবে না। সব সময় মা কিংবা শিফুর সাথে সাথে থাকবে। কোথাও বের হলেও কোনো একজনকে সাথে নিবে। এমনকি খালি রুমেও একা বেশিক্ষণ থাকবে না। গট ইট? বিরক্তিতে কপাল কুঁচকে নিল মায়েরা। এই লোক এসব বলছে কেন? ঘুরতে এসেছে। একটু শান্তিতে থাকতেও পারবে না নাকি 3টা দিন? আশেপাশের কোথাও গেলে কি কাউকে লেজ ধরে রাখতে হবে নাকি? কেউ তার জন্যে সবসময় ফ্রি হয়ে বসে থাকবে? সে তো আর বাচ্চা নয়। আর একা রুমেই বা না থাকার মানেটা কি?
ইহাম কোন ধরনের বারণ করল এটা? এমন অদ্ভুত নিষেধাজ্ঞা কেন দিচ্ছেন? আমি তো আর বাচ্চা না যে একা থাকলে ছেলেধরা আমায় বস্তায় ভরে নিয়ে যাবে। তার প্রশ্ন শুনে ওপাশ থেকে অল্প সময় নীরবতা বিরাজ করল। অতঃপর কোমল কণ্ঠেই বলল, ছেলেধরা না রে মাথামোটা বলদি। তোমায় নিয়ে তো যাবে অভিশপ্ত আত্মা। আত্মার কথা শুনে সারা শরীর ভয় কাটা দিয়ে উঠে তার। ভয়ার্ত চোখগুলি বড় বড় করে তাকায় ভাসমানে। ভেতর থেকে শঙ্কিত ধ্বনি কলরবপূর্ণ পরিবেশকেও যেন ভুতুড়ে করে দিচ্ছে। বাহির থেকে লোকসমাগমের আওয়াজ। তবে এখন একা রুমে থাকায় ভয় অন্তর খাবলে ধরেছে। কথা বলতে গলা কাঁপছে। প্রচণ্ড ভীত চোখে ঘরে দৃষ্টি বুলিয়ে কোনো রকম আওয়াজ তুলল সে। আত্মা মানে খালামনির ননদের আত্মা। যেটা এখনো এই বাড়িতে আছে। প্রায় সময় ঘুরে বেড়ায়, লোকজনকে ভয় দেখায়। একটু একটু তুড়ি বাজিয়ে নিজের কালিসমাও দেখায়। এবার কপাল দিয়ে ঘাম ঝরতে শুরু করে মায়েরার। ছোটবেলা থেকেই ভূতে তার ভীষণ ভয়। রাত হচ্ছে সেই সাথে তার ভেতরটাকে গ্রাস করে নিচ্ছে ভয়। আর লোকটা তাকে কি আত্মাটাত্মার কথা বলছে। ভয়ার্ত মুখশ্রীতে কাঠ গলায় মরুভূমির ন্যায় ঢোক গিলল মায়েরা। আপনি মিথ্যে বলছে না? মোটেও না রে গবেট। ওই বাড়িতে সত্যিই খালামনির ননদের আত্মা আছে। শুনো, উনি একটা ছেলেকে ভালোবাসতেন, তবে খালামনির শ্বশুর শাশুড়ি সেটা মেনে নিতে পারেনি। অন্য জায়গায় বিয়ে ঠিক করেছিল বলে দুঃখে কষ্টে গলায় দড়ি দেয়। সেই থেকেই উনার আত্মা ঘুরে বেড়ায় এখনো এই বাড়িতে। তাই আমি তোমায় সাবধান করছি। আর কিছু না। ওকে মায়েরা, আমি গাড়িতে আছি। পরে কথা বলবো। মুচকি হেসে ইহাম কল কাটতেই থরথর করে কেঁপে উঠল মায়েরা। আশপাশ তাকিয়ে মনে হলো অদৃশ্য একটা শক্তি আস্তে আস্তে তার খুব কাছে চলে আসছে। এই বুঝি ভয়াল কুৎসিত হাতগুলি দিয়ে তাকে ঝাপটে ধরবে। দিশেহারা হয়ে এদিক ওদিক তাকিয়ে কোনো রকম দৌড়ে ঘর থেকে বের হলো সে। মাথা প্রচণ্ড ব্যথা করছে মায়েরার। তবুও ভয় আড্ডায় বসে আছে সে। সবাই মিলে একসাথে আসর জমিয়েছে। হাতে হাতে কাজ করছে। রং তামাশা করছে। এদিকে মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে রগ। দিশে না পেয়ে শিফুকে নিয়ে একটু নিরিবিলি জায়গায় গিয়ে বসল। শিফু তখন ফোন ঘাটাঘাটি করছে। শিফু, খালামনির বাড়িতে তুমি আগেও এসেছ? অনেকবার এসেছি। প্রায় আসা হতো আগে। লাস্ট 1 বছর ধরে কারো আসা হয় না আর কি। মায়েরা ঢোক গিলল। আশপাশ তাকিয়ে চোখ বুলিয়ে নিচু কণ্ঠে শুধালো। আচ্ছা, তাহলে খালামনির যে ননদটা আত্মহত্যা করেছিল তার সম্পর্কেও সবটা জানো তুমি, তাই না? মায়েরার এমন প্রশ্নে ফোনে হাত চালানো বন্ধ করে বিস্মিত বিহবল চোখে তাকালো শিফু। কপালে অনেক গুলি ভাঁজ পড়েছে তার। সরু চোখে পাল্টা সে প্রশ্ন করল, আত্মহত্যা করেছে মানে? শিফুর কথায় তারও কপালে রেখা ফুটল। সংশয় নিয়ে বলল, আরে খালামনির যে ননদটা অনেক বছর আগে যে প্রেম ঘটিত বিষয়ে গলায় দড়ি দিল, যার আত্মা এখনো এই বাড়িতে ঘুরে বেড়ায়। মায়েরা ভীত চোখে একবার চোখ ঘুরিয়ে আশপাশটা দেখল। আবারও গলা শুকিয়ে আসছে তার। তুমি কি বলছো এসব ভাবি? খালামনির কোনো ননদই তো এখনো মারা যায়নি। উনার এক ননদ কানাডায় পরিবার নিয়ে সেটেল। আরেকজন ঢাকায় থাকে। কালকেই আসবেন। তুমি কি আত্মার কথা বলছো বলো তো? শিফুর কথা শুনে মায়েরা হতবিহব্বল হয়ে গিয়েছে। একদম স্তব্ধ বিমূঢ় আঁখি নিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে শিফুর দিকে। বিরাট সংশয়ে দোদুল্যমান তার মন। একবার ইহামের বলা কথা মনে হচ্ছে তো এখন শিফুর বলা উত্তর। কোনটা বিশ্বাস করবে সে? ওই মানুষটা তবে তাকে মিথ্যে বলল? ভাবি, তোমায় এসব কে বলেছে বলো তো? মায়েরা উত্তর দিল না। সে ঠাই বসে থেকে গভীর চিন্তায় মজে গেল। ভাবি? শিফুর ডাকে ধ্যান ভাঙ্গল তার। যন্ত্রের মতো জবাব দিল, কি হলো? কি হয়েছে তোমার? কে বলেছে তোমায় এমন উল্টাপাল্টা কথা? কিছু না শিফু, বাদ দাও। বিষয়টা তখন তলানিতে চলে গেল রাতের খাবারের জন্যে তোড়জোড় করে ডাকার কারণে। খাবার খাওয়ার পর আবার এক দফা সভা বসেছে। আলোচনার মূল বিষয় হলো হিমেলের বিয়ে। কাল গায়ে হলুদ। এরপর দিন বিয়ে, বরযাত্রীকে কে যাবে, বিয়ের কিনাকাটা, আরও বাকি কিনা, কনের মা, চাচি, দাদি, নানির সবার জন্যে কাপড় কিনা হয়েছে কিনা, এই সব নিয়ে আলোচনা হচ্ছে। তার উপর এই রাতের বেলায়ও কেউ কেউ এসে বিয়ের কেনাকাটা দেখছে, চুপচাপ বসে কথা শুনছে, রসিকতা করছে। সব মিলিয়ে জমজমাট অবস্থা। বাহিরে উঠানেই বসে আছে তারা। বিশাল বড় উঠানে আজ প্যান্ডেল সাজানো হয়েছে বেশ জাঁকজমকভাবেই। চারিদিকে লাইটিং, তা দেখতেই ভিড় করছে আশেপাশের মানুষ। এদিকে মায়েরা অসহায় দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে শিফুকে খুঁজার চেষ্টা করছে। মেয়েটা কোথায় গেল? তার ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল। একা যেতে ভয়ও করছে। যদিও শিফুর তখনের কথায় সন্দেহ হচ্ছে তার। তবুও চিরাগত স্বভাবে একটা সূক্ষ্ম শঙ্কা মনের কোথাও কাজ করেই থাকে। উপায়ন্তর না পেয়ে সে একাই বাড়ির ভেতরে গেল। তার পিছু পিছু যে আরেকটা পুরুষকা ছুটেছে তার পানে, সেদিকে সে বিন্দুমাত্র অবগত নেই। ধীর পায়ে আরেকবার আশেপাশে শিফুকে দেখে নিল।
রুমের বাথরুমে না গিয়ে মাঝরুমের এক কোনায় কমন বাথরুমে যাবে বলে সেদিকেই পা বাড়ায়। ঠিক তখনই একটা শক্ত হাত তার কবজি যেন খাবলা মেরে ধরেছে। চকিতে বিস্ময় নিয়ে সঙ্গে সঙ্গে সে ঘাড় বাঁকায়। আরেক পুরুষের হাতের বন্ধনে নিজের কবজি দেখে আঁতকে উঠে সে। বিদ্যুৎ বেগে নিজের হাত জোরপূর্বক ছাড়িয়ে এনে সন্নিগ্ধ বিহ্বল চোখে তাকায় সামনের পুরুষটির দিকে। খালামনির ছোট ছেলেটার মুখে তখনও বিদঘুটে বাঁকা হাসি। ছেলেটার নাম হাসিবুল্লাহ। তার এমন হাসি দেখে ভ্রুকুঞ্চন হয়ে এলো মায়েরার। বলা নেই কওয়া নেই, এই ছেলে তার হাত ধরল কেন? এমন কদর্যপূর্ণ হাসছেই বা কোন কারণে? হেই ভাবিজান, কোথায় যাচ্ছেন? চলুন আপনায় একটু সঙ্গ দেওয়া যাক। এসব কোন ধরনের ব্যবহার আপনার? আপনার সঙ্গের আমার কোনো প্রয়োজন নেই। যান আপনি। কেন ভাবিজান? হাসিবুল্লাহ একদম তার কাছে চলে এলো। ফিসফিস করল সে, সঙ্গ ছাড়া থাকতে থাকতে কি অভ্যস্ত হয়ে গিয়েছেন? ছেলেটার হাসি, কথার ধরন কিংবা ব্যবহার কোনোটাই ভালো লাগলো না মায়েরার। বরং বিতৃষ্ণায় চেহারায় রাগ ফুটল। শক্ত গলায় বলল, সম্পর্কে আমি আপনার বড় ভাইয়ের স্ত্রী। তবুও আপনার কথার ধরন অত্যন্ত জঘন্য। ব্যবহারে সংযত হবেন। তার কথায় হাসিবুল্লাহ রাগল না, বরং নিলজ্জের মতো হাসল। ক্ষীণ গলায় বলল, সম্পর্কে দেবর ভাবি বলেই তো ফান করতে পারছি, বলুন। চলুন এদিকে গিয়ে আড্ডা দেই। আপনাকেও একটু সময় দেওয়া হলো। আমার আড্ডা দেওয়ার কোনো ইচ্ছা নেই ভাইয়া। পথ ছাড়ুন। ভাইয়া সাইয়া। ও হো হো, ইটস ওকে। আমার অনেক ইচ্ছা হচ্ছে যে আপনার সাথে গল্প করার। চলুন ওই কোনায় গিয়ে গল্প করি। ভাইয়া তো আর আপনাকে সময় দিতে পারে না, চলুন আমার সাথেই না হয় একটু সময় কাটালেন। কথার ধরন ও মুখের ভঙ্গি খুব বাজে। রাগে শরীরটা জ্বলে উঠল মায়েরার। ইচ্ছা হলো গালে ঠাস করে দুটো চড় লাগাতে, কিন্তু তা করল না। বেড়াতে এসেছে, বয়সেও বড়, এমন একটা কাজ বোধ হয় শাশুড়ি ঠিক দেখবেন না। কিন্তু দুই গালে না দিতে পেরেও শান্তি লাগছে না তার। চাপা ক্রোধে চিবিয়ে বলল, আরেকবার যদি সস্তা মার্কা কথা আমার সামনে বলতে আসেন তবে কোনো কিছু বিবেচনা করব না। আমার হাত অবশ্যই আপনার গাল ফাটাবে। তাই নাকি ভাবিজান? আপনার কোমল হাত আমার গালে পড়লে বরং ভালোই লাগবে। হাসিবুল্লাহ হাত ধরতে চাইলে হঠাৎ পাশ থেকে শিফু চেঁচিয়ে বলে উঠল, কি হচ্ছে কি হাসিব ভাই? দুজনই চমকে তাকালো। হাসিবুল্লার হাসিমাখা মুখ আস্তে আস্তে ফুরিয়ে এলো। স্বাভাবিকভাবেই তাকালো শিফুর দিকে। আপন বোন না থাকায় শিফুকে বেশ স্নেহ করে সে। তবে জেদ্দি মেয়েটার তেজকেও ভয় পায়। ঠিক রাগী ভাইটার মতো হয়েছে। শিফু এগিয়ে গেল। ভাবির দিকে তাকিয়ে তার রাগী চেহারা দেখে কড়া গলায় প্রশ্ন করল, কি হয়েছে ভাবি? হাসিব ভাইয়া কিছু বলেছে তোমায়? মায়েরা কটমট করে তাকালো ওর দিকে। রাগে হিসহিস করছে। তার মস্তিষ্ক কিছু একটা সংকেত দিচ্ছে। এই কারণেই কি ওই লোকটা তাকে সতর্ক করেছিল ইঙ্গিতে? মায়েরার জবাব দেওয়ার আগেই হাসিবুল্লাহ মুখ খুলল, আরে তেমন কিছু না। ভাবির সাথে একটু গল্প করতে চাইছিলাম আর কি। শিফু জহুরি চোখে দেখল। হাসিবুল্লাহ ভাই একটু অন্যরকম মানুষ। তার সাথে স্নেহপূর্ণ আচরণ করলেও জারতার সাথে ফ্লার্টিং করা শুরু করে দেয়। মেয়ে মানুষদের জ্বালাতে তার যেন বেশ ভালো লাগে। সেই হিসাবেই কিছুটা আন্দাজ করে রাগী গলায় বলল, ভাবির সাথে যদি কখনো খারাপ কোনো ব্যবহার করেছ না ভাইয়া, তখন দেখে নিও আমি কি করি। এমন ব্যবস্থা করব যে ঘরের ভাতি খেতে পারবে না আর। আরে শিফু, তুইও না। এমন কিছুই না। চুপ করো হাসিব ভাই। তোমাকে আমি শুধু সাবধান করলাম। মনে রেখো। হাসিবুল্লার মুখটা চুপসে গেল। একটু লজ্জাও পেল। একপল মায়রার দিকে তাকিয়ে দ্রুত করে সরে গেল সেখান থেকে। শিরিন বেগম দুই মেয়েকে রুমে দিয়ে গেলে বিছানা ঝেড়ে গুছিয়ে দিয়ে বললেন, শিফু তাড়াতাড়ি ঘুমিয়ে পড় তোরা। সকাল সকাল উঠতে হবে। গ্রামের বিয়েতে অনেক মজা হয়। দেখবি সকাল থেকেই মহিলাদের কেমন রসিকতা গান শুরু হবে। মায়েরা আর শিফুর আরও কিছু লাগবে কিনা তা নিশ্চিত হয়েই তিনি বের হলেন। টুকটাক কথা বলতে বলতে মায়েরা বিছানায় গেল। শিফুর ফোনে বারবার কল আসায় সে বলল, ভাবি তুমি একটু থাকো, আমি 2 মিনিটে আসছি। দরজা চাপিয়ে দিয়ে শিফু চলে যেতেই মায়েরা আবার উঠল। রাতে লাইট অন থাকলে কিছুতেই তার ঘুম আসে না। ডিম লাইটের অল্প আলোতে ঘুমালে যেন স্বস্তি লাগে। ঘুমটাও ভালো হয় নির্বিঘ্নে। রুমে ডিম লাইট আছে দেখে সে উঠে দাঁড়ালো। এগিয়ে গিয়ে ডিম লাইটটা জ্বালাতেই রুমটায় আবছা আলো বিরাজ করল। এই লাইটের আলো ক্ষীণ। খুব বেশি দেখা যায় না কিছু। হাতড়ে বিছানার দিকে এগিয়ে যেতে থাকলে দরজা খোলার আওয়াজ হলো। শিফু এসেছে ভেবে মায়েরা বলে উঠল। শিফু কষ্ট করে দরজাটা ভেতর থেকে বন্ধ করে এসো। কোনো জবাব এলো না। ঘাড় বাঁকিয়ে শিফুকে দেখার জন্যে পিছন ঘুরার আগেই মনে হলো একটা শক্তপোক্ত শরীর তাকে আষ্টেপৃষ্ঠে ঝাপটে ধরেছে। মুহূর্তে সারা শরীরে এক শীতল ভয় ছুঁয়ে যেতেই কারো বাহুবন্ধনে কেঁপে উঠল তার সর্বাঙ্গ। চোখে মুখে এক ভীত আতঙ্কের ভাব গভীরভাবে চেপে বসল। বাহুবন্ধন আরও প্রগাঢ় হতেই শঙ্কিত হৃদয় আঁতকে উঠল তার।
ভয়ার্ত শরীরটা আস্তে আস্তে নিস্তেজ অসাড় হয়ে আসছে। শূন্য মস্তিষ্কটা কোনো বার্তাই প্রদান করছে না। গলা ফাটিয়ে চিৎকার করার শক্তি পাচ্ছে না নিষ্প্রভ ক্ষীণ শরীরটায়। তবুও অজানা এক ভয়ে গভীর আতঙ্ক তাকে জানান দিল কিছু একটা করতে হবে। অপ্রীতিকরভাবে এই রাতে কে তাকে জড়িয়ে ধরবে? চিন্তায় সংশয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। কোনো রকম ঢোক গ